কিউরিওফাইট ইউটিউব চ্যানেলের কোনো হরর পডকাস্ট যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার দুপুর 3টের সময় এরকম ঘোষলি কল রেকর্ডিং শুনে ভয় পেতে চলে আসুন কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে। কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের সানডে স্পেশাল একটি মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে বর্ধমানের একটি ঘটনা আপনারা জানতে চলেছেন। এই ঘটনাটা খুবই পিকিউলিয়ার একটা ঘটনা। একটা ছেলে প্রায় 15 বছর বা তারও বেশি সময় ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত অবস্থাতে ছিল। আসলেই কি তাই? প্রত্যেক শনিবার বিশেষ একটা সময় সে কাঁচা মাংস এবং রক্ত খেতে চাইতো এবং বলতো খুন চাই। এত কিছু কেন, কিভাবে ঘটে এবং এখানে ডাকিনী যোগিনী কিভাবে ইনভলভড হলো সেটাই আজকে আমরা জেনে নেব এই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। আজকে আমার সাথে কল রেকর্ডিংয়ে ছিল দেবজ্যোতি। কিউরিওফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বর্ধমান থেকে কে কে শুনছেন সেটা তো অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিন্তু কিউরিওফাইট চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবজ্যোতি। হ্যালো, কেমন আছো ভাই? আমি ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো বল? আমিও ভালো আছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আগের সপ্তাহে রোববার দিন তোমার সাথে একটা কল রেকর্ডিং আমরা কিউরিওফাইটে আপলোড করেছিলাম, একদম, যেখানে তোমার বাবার এবং তোমার যুগ্মভাবে একটা প্যারানর্মাল এনকাউন্টার হয়েছিল এবং সেই বাড়িতে গিয়ে তোমরা সেই জায়গাটাকে ক্লিয়ার করো। ইভেন এখানে সবুজ কালিমা এবং বামা খ্যাপার উল্লেখ আমরা পেয়েছি, আর পুরো জিনিসটা খুবই সাংঘাতিক ছিল। কিন্তু রিসেন্টলি আই গট টু নো যে তুমি যখন ভুবনেশ্বর থেকে ফিরছিলে, ট্রেনে ছিলে, সেই সময়ে এমন কিছু এনকাউন্টার তোমাদের হয় বা তোমার হয় রাদার, সেটা খুবই সাংঘাতিক। এবং এখানে তন্ত্র হয়তো ওতপ্রোতভাবে জড়িত। তাছাড়াও এখানে যে এন্টিটির ব্যাপারে তুমি উল্লেখ করলে, আমি এখনো পুরোটা জানি না, সেটা খুবই ইন্টারেস্টিং। কি হয়েছিল দেবজ্যোতি, একটু ডিটেলসে জানতে চাই। একটু শুরু থেকে শুরু করো। একদম শুরু করছি। আসলে এই ঘটনাটা হচ্ছে 2022 সালে। আচ্ছা। তো এই ঘটনার মধ্যেও কিন্তু আমি ডিরেক্টলি আমার সামনেই ঘটনা ডিরেক্ট, মানে আমার সামনে ছিলাম আর কি। ঘটনাটার মধ্যে স্টার্টিং এ ছিলাম, এন্ডিং এর সময় কিন্তু আমি ছিলাম না। চেষ্টা সেটা বাবার কাছ থেকে আমি পুরোটা জানি, কারণ আমি আবার ভুবনেশ্বর ফিরে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তোমার 2022-এর সময়, দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর একটু আগে আগের সময় আমি ভুবনেশ্বরে ওখানে থাকতাম। আমি ওখানে বৃন্দাবন গুরুকুল, আমার যে বাঁশি গুরুজি পণ্ডিত পদ্মভূষণ হরিপ্রসাদ চৌরাশিয়াজির কাছে আমি তো বাঁশি শিখতাম ওখানে। তো ওখান থেকে আমি যখন ফিরছি, তো আমার ছিল হচ্ছে তোমার ট্রেনের টিকিট ছিল হচ্ছে ধৌলি। তো এসিতে আমি ফিরছি, আমার পাশেই সিট পড়েছিল একজন ভদ্রলোক এবং ওনার স্ত্রী এবং তার একটি ছেলে। ছেলেটির বয়স ওই 19-20 এরকমের মধ্যেই হবে। তো ছেলেটিকে আমি যখন উঠলাম, ওঠার পর দেখলাম যে খুব একটা নর্মাল নয়, খুব একটা নর্মাল না। আমার পাশেই ছেলেটির সিট, খুব একটা কিছু নর্মাল ছেলেটির মধ্যে আমি দেখতে পাচ্ছি না। নর্মাল ছেলে দেখলে যা হয়, যে একটা সাধারণ ছেলে যেরকম হয় সেরকম নয়, একটু অন্যরকম আবভাব ছেলেটির মধ্যে রয়েছে। তো আমি বসতেই প্রথম যেটা একদম ঘটনা হচ্ছে, আমার সঙ্গে আমার লাগেজ ছিল, সেগুলোকে আমি রাখলাম, এবং আমার সঙ্গে যে বাঁশির আমার যে ব্যাগ হয় সেগুলো খুব বড় হয়, লম্বা, কিছুটা ক্রিকেট ব্যাটের ব্যাগের মতো দেখতে হয়। তো সেইটার সঙ্গে ছিল, ওটা আমার সঙ্গে ক্যারি করি, কারণ ওটা কোথাও আঘাত লেগে গেলে বাঁশির ক্ষতি হতে পারে, সেই জন্য ওটা আমি আমার সঙ্গে রাখি। আর লাগেজটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি লাগেজটাকে রেখে, এবার যেই আমি বসেছি আমার সিটে, ছেলেটি উঠে দাঁড়িয়ে পড়েছে। উঠে দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে চেঁচামেচি আরম্ভ করেছে। মানে একটা অদ্ভুত সিচুয়েশন, এবং ট্রেনের কম্পার্টমেন্টের ওই লোকজন আশেপাশে যারা যারা ছিল সবাই দেখছে, যে আমিও তো চমকে যাচ্ছি, আমি এটা কি হলো বাবা। আমি তাকিয়ে আছি ওর দিকে, এবং ওর ছেলেটির বাবা
রয়েছে, ছেলেটির মা রয়েছে, ওরা সঙ্গে সঙ্গে ছেলেটিকে ধরে বসানোর চেষ্টা করে। ছেলেটি কিছুতেই বসবে না এবং সে ভাঙা ভাঙা কথায়, মানে কথাগুলো ক্লিয়ার নয় আর কি। ছেলেটির কথা, মানে আমরা যেভাবে কথা বলি স্পষ্ট কথা ছেলেটির নয়, খুবই জড়ানো কথা। তো আমি খুব মানে বুঝতে পারছি না কি বলছে আর কি। তাও যেটা বুঝলাম, ও আমার পাশে বসতে চাইছে না, যে আমি বসবো না এখানে। আর কিছু কিছু মাঝে মধ্যে হিন্দি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমি ভাবলাম হয়তো, কিন্তু ছেলেটির বাবা এবং মা বাংলায়, তাকে পরিষ্কার বাংলায় বোঝা যাচ্ছে যে একটু মেঠো টান আছে, আমাদের গ্রামের দিককার একটু টান আছে কথার মধ্যে। আমি বুঝলাম না, এরা তো মানে বাঙালি একদম, হিন্দি তো নয়। কিন্তু ছেলেটি মাঝে মধ্যে হিন্দি কথা বলছে। হতে পারে ছেলেটি ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে বা বাইরে কোথাও পড়াশোনা করে, যেখানে বন্ধু বান্ধব হিন্দি মিডিয়ামের মধ্যে থাকে হয়তো। তো কিছুক্ষণ পর ছেলেটি বসলো এবং কন্টিনিউ আমার পাশে বসে আমার দিকে তাকিয়েছে, মানে অদ্ভুত দৃষ্টিতে। মানে ওটা আমি এখন তোমায় বলছি, মানে ওটা আমার চোখের সামনে ভাসছে, ওই তাকানোটা, মানে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে। তো আমার অস্বস্তি হচ্ছে নিজের মধ্যে, ভীষণ ভাবে অস্বস্তি হচ্ছে। তো আমি বাড়িতে ফোন টোন করলাম বা সবার সঙ্গে কথাবার্তা হলো। হওয়ার পর আমি নর্মাল ভাবে বসে আছি চুপ করে, এবং বসে আমি আমার ফেসবুক একটু দেখলাম, চেক করলাম, সবকিছু করছি আর কি। তো আমার সঙ্গে এবার আমার ওই ব্যাগটি যখন রয়েছে, বাঁশের ব্যাগটি, তখন ওই ছেলেটিরই বাবা আমার সঙ্গে নিজেই কথা বললেন যে এটা কি আছে না আছে, এরকম ভাবে আলাপ পরিচয় হলো। এটা সাধারণ ভাবে আমি কোথাও ট্রাভেল করলে এটা সবাই একটা কৌতূহল থেকে ওর মধ্যে কি আছে এরকম করে অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয় বা কথাবার্তা আলোচনা হয়। হ্যাঁ, বাঁশির ব্যাগটা। ওকে। তো ওই তখন ভদ্রলোককে বললাম যে এরকম গুরুজির শিষ্য, আমি এরকম শিখে ফিরছি। তো সেই সূত্রে নিয়ে এবার বাঁশির, যে আগের দিনে আমি এপিসোডে বলেছি যে বাঁশির সঙ্গে কি আমাদের সবুজকালী কানেকশন, এবং আমার বাবাকে, এই সমস্ত কথা ওনার সঙ্গে হলো যে আমি বাঁশি কিভাবে, কেন বাঁশি বাজানো শিখতে আরম্ভ করলাম, আমার বাড়িতে কি আছে, আমার বাবাকে, এই সমস্ত হয়ে উনি খুব মানে ভীষণ ভাবে ইন্টারেস্ট হয়ে পড়লেন আমার প্রতি, ভীষণ ভাবে। এবং ওনার মা, মানে ওই ছেলেটির মা পর্যন্ত, ওনার স্ত্রী ভীষণ ভাবে আমার কথাবার্তা শুনছেন, নানা রকম প্রশ্ন করছেন, জানতে চাইছেন আমাদের ক্রিয়া সম্বন্ধে, কাজ সম্বন্ধে, বিভিন্ন রকম জানতে চাইছে। তো আমি একটা একটা করে বলতে শুরু করি। বলার পর ওরকম কথাবার্তা হয়, তখন উনি আমার নাম্বারটি চান, যে আবার নাম্বারটি দিয়ে যাবো, আমরা একটু দরকার আছে, আমি ফোনে বলবো। আমি বললাম ঠিক আছে, বলে আমি ওনাকে আমার ফোন নাম্বারটা দিলাম। ছেলেটি কিন্তু খড়গপুর পর্যন্ত, ভুবনেশ্বর থেকে খড়গপুর পর্যন্ত আমার দিকে ঠিক ওইভাবে একভাবে তাকিয়ে কিন্তু ছিল, একভাবে। ওকে। এইটা আমার কাছে ভীষণ ভাবে, এবং আমি ওনাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি অতটা বিরক্ত হচ্ছিলাম না, কিন্তু যখনই কথা থেমে যাচ্ছে বা আমার তো অস্বস্তি হচ্ছে আমার পাশে, মানে ওইভাবে পাশে যদি ভাবো একটা বসে কেউ ছেলে তোমার দিকে কনস্ট্যান্ট তাকিয়ে থাকে এবং অদ্ভুত একটা দৃষ্টিতে, একটা ভয় মাখানো দৃষ্টি আর কি, মানে তুমি দেখে ভয় পেয়ে যাবে, যে কোনো একটা ব্যক্তি দেখলে ভয় পাবে। তো এরকম নয়। এবং আরেকটা জিনিস আমি তখন নোটিস করলাম, যে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলার সারা কপাল, মুখ, মানে ফাটা চটার দাগ, মানে যেটা ফেটে যাওয়া এরকম দাগ, মানে কিছু জায়গায় চোটের দাগ রয়েছে, এরকম দাগ। তখন আমি আর জিজ্ঞাসা করিনি যেগুলো কিসের দাগ বা কিছু। আমি ভাবলাম, হয়তো আমি আন্দাজ করে নিয়েছিলাম যে ছেলেটি যেভাবে একটা ভাইলেন্ট হয়েছিল ওই সময়, আমি দেখে ছেলেটি যেহেতু এরকম মেন্টাল একটা প্রবলেম আছে, আমি তখন বুঝতে পারলাম যে ছেলেটা কোনো রকম মেন্টাল প্রবলেম আছে। আমি জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে আসছে, ওরা বললো ট্রিটমেন্ট করে ফিরছে। আমার আর বুঝতে অসুবিধা হয়নি যে ওর প্রবলেম আছে, কেননা শুরুতেই উঠেই ওরকম একটা ওর বিহেভিয়ার, তারপরে ওরা ট্রিটমেন্ট করিয়ে ফিরছেন বললেন। ঠিক আছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে বলে একটা সান্ত্বনা দিলাম। আমাকে এবারে উনি বললেন যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। নামলাম একসঙ্গে হাওড়াতে। নামার পর উনি আমাকে বললেন যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমি ওকে, ফোন করবেন বলে আমি নর্মাল বাড়ি চলে এলাম। বাড়ি এসে যা হয় পুজো কাটালাম। বাড়িতে এসে কিন্তু আমি ঘটনাটা বলিনি, মানে আমার ভুলে যে বাড়ি আসার আনন্দ এবং দুর্গাপুজোর সময় আমার ওইটা ছিল না মাথায় আর কি, পুরোপুরি বেরিয়ে গেছে ওটা। তো লক্ষ্মী পুজোর একদিন আগে তো উনি একটা ফোন এলেন, ওই ভদ্রলোক আমাকে ফোন করেছেন। আমাকে বললেন যে মনে আছে আপনার সঙ্গে আমি ট্রেনে ফিরলাম মহালয়ার আগের দিন, তো মনে আছে আপনাকে, আমার ছেলে ছিল সঙ্গে। আমার তখন মনে পড়ে গেছে। হ্যাঁ, বলুন। বলছে যে আমি আপনাদের যা যা কথা শুনলাম, শোনার পর আমার আপনাদের খুবই সাহায্য লাগবে। সাহায্য লাগবে? কি সমস্যা, কি বল? বলছে আমার ছেলের ব্যাপারে। তো আমি সেটা নর্মাল, যেমন কোনো রকম এরকম মানসিক সমস্যা রয়েছে ছেলেটির, সেই কারণে হয়তো কোনো রকম ভাবে আমাদের এখানে মায়ের কাছে বা বাবার কাছে কোনো রকম ট্রিটমেন্ট বা প্রতিকারের জন্য যোগাযোগ করতে চাইছেন। তো আমি বললাম ঠিক আছে, আপনাকে তো আসতে হবে,
তো ভদ্রলোকের বাড়ি আমি বলতে তোমাকে ভুলে গেলাম, ভদ্রলোকের বাড়ি হচ্ছে বর্ধমানে। আমি ওনার বাড়ির ঠিকানাটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোথায়, বলাটা আমার উচিত হবে না, বলাটা উচিত হবে না, কারণ অসুবিধে মানে হতে পারে তো ওনার পক্ষ থেকে, কারণ এই ঘটনাটা আমি ওনাদেরকে না জানিয়ে তোমাকে বলছি, সেই জন্য আমি ওনার নাম বা পরিচয় কিছু বলছি না। তো এরকম একটা ঘটনা, তো বর্ধমানের উনি বাসিন্দা। তো আমি ওনাকে বললাম তাহলে আপনাকে তো আসতে হবে, আপনি এসে দেখা করুন। আমাকে সঙ্গে সঙ্গে উনি বললেন আমি কালকে যাবো। তো আমি বললাম না, কালকে তো লক্ষ্মী পুজোর ব্যাপারে বাবা খুবই ব্যস্ত থাকবেন এখানে, কেননা এই নবরাত্রি চলে, নবরাত্রির পর ওই যে পুরস্চরণ হয়, বাবার যত শিষ্য আছেন যারা ওই পুরস্চরণ করেন তাদের একটি হোমে আহুতি দেওয়ার বিষয় থাকে। হ্যাঁ, তো সেইটা থাকবে, সেই ক্রিয়া থাকে, বাবা প্রচন্ড ব্যস্ত থাকবেন শিষ্যদেরকে নিয়ে, এটা একদম পার্সোনাল কাজ, শুধুমাত্র শিষ্যরাই থাকবে বাবার সঙ্গে। তো আপনি এক কাজ করুন, আপনি তারপরের দিন আসুন। বললেন ঠিক আছে আমি তাহলে আমি আসবো। আমাকে জিজ্ঞাসা করলেন কিভাবে যাবো, আমি তখন বললাম যে আপনার সুবিধা হবে বর্ধমান থেকে আপনি হাওড়া যাওয়ার পরে ট্রেন ধরবেন, ভায়া কামারকুণ্ডু নামবেন, আপনি কামারকুণ্ডু নেমে ওখান থেকে আপনি টোটো ধরে নালিকুল থেকে অটো ধরে আমাদের আশ্রমে চলে আসতে পারবেন। বলে ঠিক আছে তাহলে আমি সেইভাবে আসছি। তো উনি কামারকুণ্ডু নেমে আমাকে ফোন করলেন একবার, তারপরে কিভাবে আসবেন আমি বলে দিলাম আর একবার। উনি বুঝতে পারছিলেন না আসলে কামারকুণ্ডু স্টেশনটা, তুমি যদি কোনোদিন দিকে এসে থাকো, কামারকুণ্ডুতে কর্ডে মানে একসঙ্গে একটা উপর একটা স্টেশন নিচে একটা স্টেশন একসঙ্গে, খুবই কমপ্লিকেটেড একটা জায়গা, যারা নতুন আসবে খুবই প্রবলেমের মধ্যে পড়ে, গুলিয়ে যাবে। মানে জিনিসটা খুব সুন্দর, এরকম স্টেশন আমাদের এত অঞ্চল বলো এই আশেপাশে কোথাও খুব কমই আছে, এত সুন্দর একটা জিনিস কনসেপ্ট। তো ওখানে নেমে উনি গুলিয়ে ফেলেছিলেন কিভাবে যাবে। তো আমাকে ফোন করলেন, ভদ্রলোক এলেন আমাদের আশ্রমে। বাবা তখনও বাবা স্নান করছিলেন, মানে উনি অনেক সকালে চলে এসেছেন আর কি। বাবা স্নান করে এসে ওনার সঙ্গে কথা বললেন, কথা বসে আছেন, এই ঘটনা আমার সামনে ঘটছে, বসে আছেন, বাবার সব জিজ্ঞাসা করলেন পরিচয় কিভাবে আমার সঙ্গে হলো। আমি তখন বললাম এই ঘটনা আমার সঙ্গে এই হয়। বাবা চুপ করে শুনলেন, এবং ভদ্রলোকের সামনেও বললাম যে ওনার ছেলে আমাকে দেখে এরকম একটু ভাইলেন্ট হয়ে গিয়েছিল, এরকম ঘটনা যা যা হয় ট্রেনের মধ্যে হলো, তারপর ওনার সঙ্গে এইভাবে পরিচয়, তো উনি আজকে এসেছেন ওনার সম্বন্ধে, এবার উনি বলবেন। তখন ভদ্রলোক বলতে শুরু করলেন ছেলের কথা। আচ্ছা, বললেন যে আমার ছেলে ছোটবেলায় তখন 4-5 বছর বয়স, তখন আমরা বর্ধমানের একটি বাড়িতে ভাড়া থাকতাম। এখন ওরা তখন যখন ঘটনাটা বলছি 2022 সালের ঘটনা, তখন ওই বাড়ি ওরা ছেড়ে দিয়ে চলে। আচ্ছা, তো ওই যে ঘটনা হয়েছে বলছে, ছেলেটির বয়স হচ্ছে ওই 4-5 বছর এরকম বয়স হবে। ওই যে জায়গায় ভাড়া থাকতো সেই বাড়ির সিঁড়ি থেকে ছেলেটি একদিন পড়ে যায়। ওনারা ঘরের মধ্যে ছিলেন স্বামী স্ত্রী, উনি ছেলেটা খেলা করছিল, হঠাৎ করে শব্দ শুনতে পায়, শব্দ শুনে ছুটে যায়, গিয়ে দেখে সিঁড়ির মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে, মাথা ফেটে রক্ত প্রচন্ড পরিমাণে ব্লিডিং হয়েছিল। ওরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বর্ধমান মানে যে হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট শুরু হয়। ট্রিটমেন্টের মাথা স্টিচ করে অনেকগুলো, করার পর ছেলেটি আস্তে আস্তে মানে ওই হসপিটাল থেকে ছুটি পায়। এইবার বাড়ি আসার পর থেকে ছেলেটার মধ্যে অদ্ভুত রকমের পরিবর্তন ওরা লক্ষ্য করতে শুরু করে। এই ভদ্রলোক বলছেন আমার সামনে আর কি, বাবাকে বলছে। ছেলেটার বয়স কত বললে তুমি তখন ওই 4-5 বছর বয়স। ওকে। এবার নর্মাল ও যে অবস্থায় ছিল হসপিটাল থেকে ফেরার পর থেকে ওর আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন ওর বাবা মা লক্ষ্য করতে শুরু করছে। যে হঠাৎ ও যে খেলা করতো যে জিনিসগুলো, ওগুলো একদম ছুঁচ্ছে না। ও অদ্ভুত ইজিবিজি আঁকছে খাতার মধ্যে, মানে অদ্ভুত রকমের কিছুটা মানে কঙ্কাল টাইপের ছবি আঁকছে, কোনো সময় হয়তো হাড় গোড়ের ছবি আঁকছে, এই ধরনের। মানে ও আঁকার কথাই নয়, ওসব দেখেইনি। একটা 4-5 বছরের ছেলে, আজ থেকে অনেকদিন আগেকার কথা বলছি। তখন ওই ছেলেটির বয়স 2022 সালে, ওর 20 বছর বয়স, 19-20 বছর বয়স, মানে বুঝতে পারছো তখন অতটাও স্মার্টফোন, তখন অত স্মার্টফোনের সময় নয়, মোবাইল ওই সময়কার ছেলেরা জানে না। এখন যেমন বাচ্চা ছেলেরা বাবা মায়ের মোবাইল নিয়ে গেমস খেলা বলো, ইউটিউবে বিভিন্ন রকম জিনিস দেখা বলো, এই অপশনটা আছে, তখন কিন্তু এসব ছিল না আমাদের সময়, আমরা যখন ছোট ছিলাম সেই সময়। তো সেই ছেলেটি ওসব জানারও কথা নয়। তো ওই ধরনের জিনিস খাতায়, ড্রয়িং খাতায় ও আঁকতে শুরু করে, ইজিবিজি কাটতে শুরু করে, নানা রকমের ছক আঁকতে শুরু করে। ভদ্রলোক বলছেন তখন বাবা বলেন ওই ছক, বিভিন্ন রকমের ছক, মানে যেমন কাটাকুটি খেলার ছক হয় ওই টাইপের ছক, বা ওই টাইপের। ভদ্রলোক তো জানে না কি ছক, বলেন কাটাকুটি খেলার ছকের মতো কি সব আঁকছে, এরকম ওর ছেলেটি তখন আঁকতে শুরু করে। বাবা তখন জিজ্ঞাসা করে ওই ছক, ওই খাতাটি কি আছে? বললো না, ওই খাতা তো নেই, আজ থেকে তো অনেকদিন আগের কথা, ও তো নষ্ট হয়ে গেছে।
আর আমরা যে বাড়িতে থাকতাম আমি রিসেন্ট সেই বাড়ি ছেড়েও দিয়েছি, তো খাতা তো আর নেই। তবে এরকম ঘটনা তখন তো আমি ভাবছিলাম হয়তো কিসের শখ, আমি তো চুপচাপ করে শুনছি বসে বসে ঘটনাগুলো। এইবারে যেটা হলো, উনি বললেন, বাবা বললেন আচ্ছা ঠিক আছে পরের ঘটনা মানে পরের বলুন আর কি, পরে বলুন। তো ভদ্রলোক বললেন এরকম আঁকতে শুরু করলেন, ছেলেটা খাওয়ার পরিমাণ অত্যাধিক বেড়ে গেছে। মানে যে ছেলে খেতে চাইতো না সেই ছেলে ওই ভদ্রলোকের সমান ভাত খেয়ে নিতে শুরু করে 5 বছর বয়সে। মানে একজন পূর্ণবয়স্ক মানুষের দুপুরবেলা যা খাবার, গ্রামের দিকের মানুষের বুঝতেই পারছো একটু ভাত বেশি খাই আমরা, এবং সেই ছেলেটি ওই খেয়ে নিতে শুরু করে। তো সেটা অবাক করা একটা কাণ্ড কারখানা হয়, এবং নানা রকমের আব্বা হয়, ও নিজের খেয়ালে বসে থাকে, দেয়ালে ইজিবিজি কাটছে, হ্যাঁ, বাড়ি থেকে বেরোচ্ছে না, মানে কারোর সঙ্গে বেরোতে চাইছে না, বাবা কোথাও নিয়ে যেতে যাচ্ছে না, পড়তে যাচ্ছে না। সেই সময় ছোট ক্লাসে যে ভর্তি হয়েছে, আমাদের এখানে একটা অঙ্গনওয়াড়ি বলে, সেই জায়গায় যাচ্ছে না, কোনো জায়গায় কারোর সঙ্গে কথা বলছে না, কিচ্ছু না, একটা অদ্ভুত টাইপের আচার আচরণ করছে, হাসছে শুধু ওর বাবা মায়ের দিকে তাকিয়ে হাসছে, হ্যাঁ, মানে জানলার দিকে তাকিয়ে বসে আছে, এরকম একটা সিচুয়েশন শুরু করে। তখন ওরা আবার ডাক্তারের করে যে এরকম বাচ্চাদের ডাক্তার, তখন সেই ডাক্তার তাদের রেফার করে যে আপনি মেন্টাল এই ধরনের কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেন। তো ওনারা ট্রিটমেন্ট করাতে শুরু করেন। ট্রিটমেন্ট করাতে করাতে ওনারা কিন্তু কোনো রকম ভাবে ইমপ্রুভমেন্ট পাচ্ছিলেন না। ছেলেটি কিন্তু উল্টে বাড়ছে সমস্ত পরিমাণ। এইবার হলো কি, এর মধ্যে কিন্তু 2-3 বছর কেটে গেছে, এই ডাক্তার চেঞ্জ করে, এই ডাক্তার দেখানো, ওই ডাক্তার দেখানো, এরকম করে করে হয়ে গেছে। ছেলেটি যথেষ্ট একটু বড় হয়ে গেছে, 7-8 বছর হয়ে গেছে। এইবার যেটা ঘটনা হচ্ছে, ছেলেটি এই ধরনের খাওয়ার পরিমাণ বাড়তে শুরু করলো, ছেলেটির ওজন বাড়তে শুরু করলো, এবং ছেলেটি ভয়ঙ্কর রকমের ভায়োলেন্ট হতে আরম্ভ করলো। মানে ওর সামনে ধরো ও কিছু একটা করছে, করতে করতে তুমি যদি সেটাকে, ওর বাবা মা ধরো ওকে বারণ করছে গিয়ে, ও যে জিনিসটা সেই মুহূর্তের হাতে ছিল সেটা শুনে কিন্তু বাবা মাকে মেরে দিচ্ছে হাতে। যদি সেই ওই বয়সে 7-8 বছরে, হ্যাঁ, অতটা ভায়োলেন্ট মেরে দিচ্ছে। কিন্তু এটা সবসময় মারছে না, বা সবসময় যে সবার সঙ্গে খারাপ বিহেভিয়ার করছে বা চেঁচাচ্ছে এরকম নয়, কিছু কিছু সময়, কিছু কিছু দিনে। এবং বাবা ওনাকে জিজ্ঞাসা করলো আপনি কি নোটিস করেছেন সেই দিনগুলো কি কোনো স্পেসিফিক দিন যে মানে কন্টিনিউয়াস হচ্ছে, যেমন একাদশী, অষ্টমী, অমাবস্যা বা এই ধরনের কোনো কিছু জিনিস? বললেন আমি একটা নোটিস করেছি, সেটা হচ্ছে শনিবার। আচ্ছা, বলছে কারণ আমার শনিবার ছুটি থাকে, আমি শনিবার বাড়িতে থাকি, তো শনিবার এই ঘটনাগুলো বেশি ঘটায়, ছেলেটি এভাবে ভায়োলেন্ট হয়ে যায়। অন্যান্য দিনে কিন্তু ওর মা বলে বাড়িতে কোনো রকম কোনো ঝামেলা অশান্তি করছে না, কিচ্ছু করেনি, ঠিকঠাক ভাবে ও নিজের মতো করে থাকে। কিন্তু শনিবার ও কিন্তু ভয়ঙ্কর ভাবে ওই ভায়োলেন্ট হয়ে যেতে শুরু করে। তো যেটা হলো সেটা হচ্ছে, এবার কোনো রকম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ও খাওয়ার পরিমাণ বাড়িয়ে যাচ্ছে, মানে যে যা দিচ্ছে খাচ্ছে। হ্যাঁ, এবার বাইরে কিন্তু বেরোতো, ও তখন বাইরে বেরোলো, নিজে বাইরে বেরিয়ে পড়তো, বেরিয়ে গিয়ে সামনে ফুচকা বা কোনো রকম ফাস্টফুডের দোকান কিছু থাকতো, সেই সমস্ত খেয়ে নিত। মানে খাওয়ানো অস্বাভাবিক খাওয়া। একটা ফুচকা একটা কত টাকা খেতে পারে একটা 7-8 বছরের ছেলে? ফুচকা কত টাকা খাবে? 400-500 টাকার ফুচকা খেয়ে নিত, তো মানে গোটা বাক্স খেয়ে নেবে এরকম একটা তর্ক করতো, কি যে আমি খেয়ে নেবো, মানে এরকম করে খেয়ে নিত। এরকম ঘটনা ঘটেছে। ছেলেটির বাবা ফুচকা, হ্যাঁ, মানে গোটা যে বক্স হয় সেই বক্স গোটা একবার খেয়ে নিয়েছিল। ওকে, তুমি ভাবো এটা কতটা ভয়ঙ্কর জিনিস, মানে কতটা একটা চিন্তার বিষয় একটা বাবার কাছে, বাবা মায়ের কাছে, যে একটা ওই বয়সের ছেলে অতটা খেয়েছে। তারপর কি হলো ওই বয়সে? হ্যাঁ, এবার যেটা হচ্ছে, এবার ওর কাছে তো টাকা পয়সা কিছু নেই, এবং বাড়ির সামনে ওকে সবাই চেনে, ওই ভদ্রলোকের ছেলে, ওকে কিছু বলতো না, বাবাকে বলতো আপনার ছেলে এরকম খেয়ে গেছে, এরকম পয়সা দিয়ে। এবার বাবা বিশ্বাস করতো না যে আমার ছেলে এরকম 100 টাকা খেয়েছে। বলছে হ্যাঁ, সবাই যে জিজ্ঞাসা করুন আপনি এখানে খেয়েছে কিনা, সবাই দেখেছে ঘটনা। তো এইরকম ঘটনা হয়। হওয়ার পর ছেলেটি আস্তে আস্তে বড় হতে শুরু করে। ও পড়াশোনা করছিল, কিন্তু খুব একটা যে পড়াশোনায় যে ভালো মানে ইমপ্রুভমেন্ট ছিল তা নয়। ওই যা করে ওকে পাস করিয়ে দিত আর কি, স্কুল থেকে ওকে পাস করিয়ে দিত, মানে ক্লাস তুলে দিত, ওকে রাখতো না, ঝামেলা করতো স্কুলের মধ্যে গিয়ে, ওই খাতা পাতা ছিঁড়ে ফেলে দিত, অন্য ছেলেদের খাতা ধরে টানতো, কারো চুল ধরে টানতো, মারধর করতো, হ্যাঁ, টিচারকে থুতু দিত গায়ে, এরকম করতো না, যা একটা মেন্টাল প্রবলেম যা হলো যা।
তো এইবার হলো কি, ছেলেটা বড় হয়ে যাওয়ার পর ওর বাবা মায়ের প্রতি ওর বাবা মাকে খুব অ্যাটাক করতে শুরু করে। অ্যাটাক মানে ও ক্রিকেট ব্যাট দিয়ে একবার ওর মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে, মানে সাংঘাতিক প্রবলেম সিচুয়েশন, মানে রক্তারক্তি কাণ্ড, ওর বাবাকে ফেলে মারা, হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে দেওয়া, মানে এইরকম ব্যাপার আর কি। তখন কি করলো যে বাড়ি থেকে সমস্ত কিছু ধারালো অস্ত্র বলো বা হাতুড়ি টাতুড়ি এই সমস্ত ভারী জিনিসপত্রগুলো সরিয়ে রাখা শুরু করলো। এইবার যেটা মাঝখানে যেটা বড় ঘটনা একটা ঘটলো সেটা হচ্ছে, ওদের বাড়িতে সে হামাল দিস্তা হয় জানো তুমি, ওই যেগুলো দিয়ে ওই বিভিন্ন রকম মশলা পেশাই করা হয়, একটা গ্লাসের মতো জিনিসটা বড় হয়, আর আরেকটি সরু ডান্ডি হয় মোটা লোহার, সেটিকে দিয়ে ওই ঠোকা হয়, ঠক ঠক করে আওয়াজ হয়, সেটাকে ওই ভেতরে আদা রসুন এই সমস্ত জিনিস বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে সেগুলোকে পেস্ট করা, তখন ওই অতটা মিক্সার গ্রাইন্ডার ওঠেনি আর কি, ওগুলো ইউজ হতো, ওই ওটাকে বলে হামাল দিস্তা। ওই হামাল দিস্তার যে রড ওটা রান্না করে ওদের ছিল, ওটা লাগতো ওদের ওই সময় বিভিন্ন সময় রান্নার ক্ষেত্রে। ওদের বাড়িতেই ভদ্রলোকের একজন বন্ধু, তার স্ত্রী এবং এই বন্ধুর ভাই, ওরা তিনজনে এসেছিলেন এমনি নর্মাল জাস্ট বাড়িতে যেমন আসে গেস্ট আসে সেরকম এসেছিল। তো ছেলেটি খেলা করছিল, খেলা করতে করতে হঠাৎ করে রান্নাঘরে যায়, গিয়ে ওই হামাল দিস্তার ওই রডটি নিয়ে আসে, মানে ছোট যে মোটা জিনিসটি সেটা নিয়ে আসে, ওই মানে ওর বাবার যে বন্ধুর যে ভাই তাকে একদম সোজা গিয়ে পিছন দিক থেকে, মাথার পিছন দিক থেকে সোপাটে মারে। কি বলতো? সোপাটে মারে আচমকা একদম। এবং সঙ্গে সঙ্গে ওই ছেলেটি হিন্দিতে বলে, স্পষ্ট হিন্দিতে, মানে ওই ওর বাবা বলছে আমাদেরকে এখানে এসে যে আমার ছেলে এরকম হিন্দিতে, যে ছেলে হিন্দিতে কথাই করে না, আধখান হিন্দি বলতো যখন রেগে যেত, কিন্তু এটা অবাক করে গন্ড যে হিন্দি কোথা থেকে ও শিখছে বা হিন্দি কোথা থেকে ও বলছে। ওইটা দিয়ে মেরে বলে আমার খুন চাই। খুন চাই মানে রক্ত চাই, এটা খুন মানে মার্ডার করে দেবো খুন এটা নয়, আমার রক্ত চাই, খুন চাই, খুন চাই আমার। এবং এই কথাটি ওর বাবা বলছে, এই কথাটি যখনই ওরম রেগে যেত বা ছুঁড়ে মারতো আমাদেরকে, ও নিজের মনে ওটা মানে নিজের মনে মনে বলতো যে খুন চাই, খুন চাই, খুন চাই, এরকম করে বলে যেত, হিন্দিতেই বলতো, নিজেই বলতো খুন চাই, খুন চাই, হিন্দিতে ওই খুন চাই, খুন চাই বলতো। তো তখন বাবা একটু অবাক হয়ে যায়, আমিও অবাক হয়ে যাই, হিন্দি আপনার ছেলে হিন্দি কথা শিখেছিল? বলছেন না, কোনো রকম আমার বন্ধুও নেই, না ও টিভি দেখতো, না কোনো রকম নিউজ পেপার ইউজ, মানে কোনো রকম ভাবে না রেডিও শুনতো, কোনো রকম ভাবে হিন্দি ওর পরিমণ্ডলের মধ্যে নেই। আমি কি আপনি ভেবে বলছেন? বলছে হ্যাঁ একদম, আমি ভেবেই বলছি। তো আমি সেটা তো অবাক করা কাণ্ড ঘটনা। তো তার আমি বলুন তারপর ওই ভদ্রলোক মানে যার বন্ধুর ভাইটিকে মারার পর ওকে ওখান থেকে হসপিটালাইজড করা হয়। ছেলেটি ভয়ঙ্কর ভাবে মানে ইনজোর্ড হয় আর কি, ভয়ঙ্কর ইনজোর্ড হয়, মানে প্রায় 1 মাস ও হসপিটালাইজড ছিল। তারপরে সুস্থ হয়ে যায়, যদিও কোনো রকম কিছু আর প্রবলেম হয়নি। তো একটা বড় ইনসিডেন্ট ঘটে ওইটা, এবং তারপর থেকে ছেলেটাকে কি করতে শুরু করে, ওরা ঘরের মধ্যে বন্ধ করে দিতে শুরু করে, ঘরের মধ্যে বন্ধ করে দিত, জানলার পাশে একটি রড কেটে একটা জায়গা করে, ওখান দিয়ে ওরা খাবার ওখান দিয়ে দিয়ে দিত থালা, ওকে ওখানে বেঁধে রাখতো। এবং ডাক্তারকে ওরা বলছে, ডাক্তার তো ওরা বলছে যে তুমি মানসিক হসপিটালে ওকে অ্যাডমিট করো। ওরা তখন একটা জায়গায়, আমাদের মানকুণ্ডুতে একটি জায়গা আছে মেন্টাল হসপিটাল, ওরা ওখান থেকে বর্ধমান থেকে এখানে নিয়ে এসে মানকুণ্ডুতে 2-3 মাস রাখে। রাখার পর ছেলেটা একটু সুস্থ স্বাভাবিক হয়, মানে সুস্থ স্বাভাবিক হয় বলতে মানে ওই ধরনের আভাব ও কিন্তু ওখানে মেন্টাল হসপিটালে করতো না, একটু নর্মাল হতো, নর্মাল সবার সঙ্গে মেলামেশা করতো, বসে থাকতো, কথা বলতো, হাসতো, খেতো, কোনো রকম কিছু অসুবিধা করেনি। তো হসপিটাল থেকে বলে যে আপনার ছেলে এখন ঠিক আছে, নিয়ে যান। তো ওখান থেকে ছুটি দিয়ে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর যেই মাত্র বাড়িতে ঢুকলো, আবার ওর সেই রকম আরম্ভ হয়ে গেল। ওর বাবাকে ঠেলে ধাক্কা মেরে ফেলে দেওয়া, ওর মাকে মারা, ঘুষি মারা, হিন্দিতে নানা রকমের উল্টোপাল্টা কথাবার্তা বলে এইবার ওকে আবার ঘরের মধ্যে যা হোক করে ঢুকিয়ে ওর বাইরে থেকে তালা মেরে দিত। মেরে দিয়ে এমন একটা সময় হলো তুমি ভাবতে পারবে না, ছেলেটির ওজন হয়ে গেল প্রায় 94 কেজি। কত বয়স তখন? তখন ওই 15-16। ওই বয়সে 94 কেজি ওজন? আরে তুমি ওকে খেতে দিচ্ছে, ধরো খাচ্ছে, ধরো তুমি ওকে খেতে দিলে এই মুহূর্তে দুপুরবেলা ভাত, সেটাই ভাবছি আমি। তুমি ওকে দুপুরবেলা তুমি ভাত খেতে দিলে, তার কয়েক সেকেন্ড পর বা কয়েক মিনিট পর যদি তুমি ওকে আবার 50টা রুটি খেতে দাও, ওর 50টা রুটি খেয়ে নেবে। মানে এইরকম অস্বাভাবিক ব্যাপার। এবং মানে ওর হচ্ছে কি বলতো, খিদে পেলে খেত না, ওর হচ্ছে টাইম ছিল একটা, বিকেল 4টে বেজেছে মানে ওকে ভাত খেতে হবে, দুপুর 1টা বেজেছে মানে ওকে ভাত খেতে হবে, রাত্রি 8টা বেজেছে মানে ওকে খেতে হবে রুটি।
এবং রুটি একটা আধ নয়, 30-35টা রুটি খেত। ওর মাকে রীতিমতো হুইপ করে আমাকে আরো দাও, আরো খাবো, আরো খাবো, আরো খাবো, না দিলে ছুঁড়তো, ঘরের মধ্যে ভাঙচুর করতো, এই সমস্ত জিনিস করতো, আরো খাবো, আরো খাবো। এবং সব থেকে অদ্ভুত জিনিস হতো, ওর কিন্তু কোনো শরীর খারাপ করতো না। একটা ছেলে অত রকম খাচ্ছে, 1 কেজি মাংস খেয়ে নিচ্ছে, সে খেয়ে নিয়ে আবার পর মুহূর্তে আবার বিকেলবেলা 4টের সময় বলছে আমাকে ভাত দাও, আমাকে ভাত খাবো। এরকম খেয়েও ছেলেটির কোনো রকম কোনো পেটের কোনো রকম প্রবলেম ছিল না। হজম করে ডাক্তার, হ্যাঁ হজম করে ফেলতো। ডাক্তারকে কি ওরা বলছে, ডাক্তারও অবাক হয়ে যাচ্ছে এরকম ঘটনা। তো বলছে আমার জীবনে যে ডাক্তারকে ওরা ট্রিটমেন্ট করাতো, সেই ডাক্তার বলছে যে আমার জীবনে এই ধরনের কেস আমি খুব কম দেখেছি, মানে এরকম খাওয়ার ব্যাপারে এরকম হতো আমি দেখিনি আর কি। তো এরকম ঘটনা হয়। বলছে এবার হলো কি, যেটা হচ্ছে ওর একজন বন্ধু আছে, সেই বন্ধু হচ্ছেন একটু তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক টাড়ফুঁক একটু করে, মানে তান্ত্রিক ঠিক নয়, মানে একটু পাকা তান্ত্রিক যাকে বলে, একটু নিজে সব জানতা করছে আর কি, অনেক কিছু করে জানি, এই সমস্ত কিছু একটুখানি একটা ফকির টাইপের লোক যাকে বলে আর কি। ঝাড়ফুঁক করা বা নিজের মধ্যে, এবারে সে অরিজিনাল জানে কি না সেটাও সন্দেহ আছে। ওই ভদ্রলোকেরই সন্দেহ বলছে ও খুব একটা রকম কিছু নয়, কিন্তু ওই ধরনের ক্রিয়া করতো, লোকের ভুতুর ছাড়াতে যেত বা তোমার ওই ঝাড়ফুঁক করা, এইসব তেল পোড়া জল পোড়া এইসব দিত আর। তো তখন ওই ভদ্রলোক ওই ছেলেটির কাছে যায়, মানে ওর বন্ধুর কাছে যায়, যে ঝাড়ফুঁক টাড়ফুঁক করছে। বিশ্বাস না করি আর কি, কিছু করার নেই, একটা সবাই বলছে একবার যাও তুমি কিছু দেখাও বা কিছু একটা মাদুরি ফাদুরি পড়াও, কেননা এরকম করছে, ডাক্তারের ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না, এরকম করো। তো সেই ভদ্রলোক, মানে যে তান্ত্রিক ভদ্রলোক, তান্ত্রিকই বলছে আমি বোঝার সুবিধার্থে, তো ভদ্রলোক বলে যে আমি তোমাদের বাড়িতে তাহলে যাবো, ভাইপোকে দেখতে যাবো। ভাইপো যেহেতু বন্ধুর ছেলে, ভাইপোকে একবার দেখে আসছে চলো বলে, সেই ছেলে মানে ওই তান্ত্রিক ওর বন্ধুর সঙ্গে, মানে ছেলেটির বাবার সঙ্গে এলো বাড়িতে এসে মানে ও দেখছে জানলা দিয়ে, এবং ওকে যে দেখছে রড, মানে জানলায় বললাম না রড কাটা ছিল, যেখান থেকে খাবার থালা ঢোকানো হতো, ওপরে রড গুলো ধরে ও জানলা থেকে মুখটা ঠিক রডের মধ্যে দিয়ে কিছুটা গলিয়ে দিয়েছে। পুরো মুখটা তো বেরোবে না রড দিয়ে, ওর মুখটা একটুখানি বেরিয়েছে, নাক মুখটা বেরিয়ে এরকম করে ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, যে দৃষ্টিতে কিছুটা ও আমার দিকে টেনে তাকিয়েছিল, এরকম তাকিয়ে আছে ওর দিকে, ওই যে তান্ত্রিক এসছে ওর দিকে। তখন ওই ভদ্রলোক ও একটু জল নিয়ে গেছিল, কিসের জল জানি না, তো ওই ভদ্রলোক আমাদেরকে বলছে ও একটু জল দিয়ে ওর মুখে এরকম ছুঁড়ে আর কি, ঝাপটা মারে আর কি যেটাকে বলে। মারতেই সেই ছেলেটি মানে ঘরের মধ্যে যেন ভাঙচুর করে ফেলবে এরকম করতে আরম্ভ করে, এবং হিন্দিতে বলে, আমি হিন্দি অতটা তোমাকে স্পষ্ট বলতে পারবো না, জিনিসটা খারাপ লাগবে, শুনতেও খারাপ লাগবে, এই বাংলাতেই বলছি, এই বাংলা যেটা আমি বলছি সেটা ও হিন্দিতে বলছিল ওই ছেলেটি, ওই মানে তাণ্ডব করতে করতে আর কি। তো বলছে যে এইসব আমাকে এইসব করতে আসিস নি, মরে যাবি, এটা হিন্দিতে বলছি যে আমাকে এইসব করতে আসিস নি, মরে যাবি, মেরে দেবো, জানে মেরে দেবো, বা এরকম কোনো ল্যাঙ্গুয়েজ বলে দেবে, জানে মেরে দেবো, জানে মরে যাবি, হ্যাঁ তোর বাবা আমি, এরকম সমস্ত বলতে থাকে ওই তান্ত্রিক, যে তুই আমাকে এইসব করছিস, তোর বাবা আমি রে, ঠিক আছে, এরকম কথাবার্তাও বলতে। তো বলার পর এবার হলো কি, ওই ভদ্রলোক তখন ওই কি সব মানে ওই এটা তোমার খুলি যেটাকে বলে, খুলি বার করলো, খুলি বার করে ও সে মন্ত্র পড়ে ওই জানলার ওখান থেকেই ঘোরাচ্ছে, ও আর দরজা খুলে ভেতরে যাওয়ার সাহস দেখা যায়। ও যেভাবে ঘরের মধ্যে করছে আসলে অন্য কিছু নয়, ওই ছেলেটির যে প্রায় 94 কেজি ওজন, তার চেহারাটা বুঝতে পারছো, সে যদি ওকে একটা, হ্যাঁ ওকে যদি একটা ধাক্কা মারে বা ঘুষি টুসি মারে, ও তো মরে যাবে আর কি, সেরকম একটা ব্যাপার থেকে যায়। এবং ওই জানলার ওখান থেকেই ওই ধরনের ওই পুলিটিকে নিয়ে নানা রকমের মন্ত্র দিয়ে ওই করতে থাকে, হলুদকে পুড়িয়ে ধোঁয়া দিতে থাকে। সঙ্গে সঙ্গে ওই ছেলেটি এসে ওই লোহার রডটা দুদিককে দু হাতে করে ধরে বেঁকিয়ে ফেলে একদম, মানে অবাক দৃশ্য। এবং ওই ভদ্রলোক বলে ছবি তোলা আছে, ওই জানালার রডটি করে দেখবে বলে আমাকে দেখাচ্ছে এরকম করে, যে জানালার রডটি সত্যি সত্যি তুমি ভাবতে পারবেন এটা কোনো দৈত্যর ক্ষমতা ছাড়া সম্ভব না। কি করে সম্ভব? একটা জানালার রড কে দুদিক থেকে একটা মোটা রডকে মানে ফাঁক করে দিয়েছে আর কি, নাকি তাও ওই বয়সে কয়েক 100 সেকেন্ডের মধ্যে রড দিয়েছি। এবার তো এই তান্ত্রিক ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে বলছে এটা আমার খুব কম্য নয়, হ্যাঁ এর অন্য কিছু বুঝি, এরা সময়কে জিন ধরাচ্ছি অমুক ধরাচ্ছি, এসব ওকে ভদ্রলোককে বলে ভীষণ চিন্তার মধ্যে ফেলে দেয়। ভদ্রলোক খুবই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং ও চলে যায়, তান্ত্রিক চলে যায়। তারপর ছেলেটি আবার হঠাৎ করে নর্মাল হয়ে যায়, চুপচাপ বসে থাকে ঘরের মধ্যে। এবার এমন একটা দিন আছে, এবার ওকে ট্রিটমেন্টের একটা ডেট পড়ে, ওকে নিয়ে যেতে হবে ডাক্তার চেক আপে। এবার ছেলেটিকে নিয়ে যাওয়ার বাবা তো ভয় খাচ্ছে যে আমি তো মাঠ খুলতে গেলে আমাকে মেরে ফেলবে একদম। ও
তখন করলো কি, ওই লেবার ভাড়া করে নিয়ে এলো। লেবার ভাড়া করে ওদেরকে পয়সা দিয়ে, মানে যারা ওই বিভিন্ন চাষের জমিতে কাজ করে বা বিভিন্ন ফ্যাক্টরিতে মুটে বা এই ধরনের কোনো যারা কাজ করেন আর কি, গায়ে জোর তাদেরকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার গায়ে জোর আছে এরকম কয়েকজনকে ডেকে নিয়ে 7-8 জনকে ডেকে নিয়ে এসে বললো, তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু ওকে বেঁধে বুড়ে আমাকে ওই হসপিটাল পর্যন্ত পৌঁছে দিতে হবে তোমাদেরকে। তারপর ওরা ওখান থেকে হসপিটালের লোকজন করে নেবে। তো ওই 4-5 জন ওরা ঢুকলো ঘরের মধ্যে, ঢুকে ওকে ধরলো, ধরে বেঁধে টেঁধে নিয়ে, ও কিন্তু কোনো রকম কিছু গন্ডগোল করেনি, ওকে বেঁধে টেঁধে নিয়ে ট্রিটমেন্ট নিয়ে গেল, কি আবার ওখান থেকে ওরা নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই ট্রিটমেন্ট। কিন্তু সেরকম কোনো প্রবলেম নেই আর? কোনো প্রবলেম নেই। আমি বললাম না যে ওই প্রবলেমটা যে চেঁচামেচি করা বিশেষ বিশেষ সময় শনিবার করতো বিশেষ ক্ষেত্রে, অন্যান্য দিনগুলোতে খুব একটা করতো না। আর ওই সময় হলে হিন্দিতে কথাবার্তা বলা, এরকম আজগুবি কথা হলো। এইবার ওই ঘটনা হওয়ার পরের যে শনিবারটিতে দেখছে ওর বাবা ঘরের মধ্যেতে যে বিভিন্ন রকম তন্ত্রের যে সমস্ত জিনিস, মানে ক্রিয়া হলে যেমন হয় ওই সেরকম দেয়ালের মধ্যে ওইরকম জিনিস পড়ছে, মরার খুলি আঁকছে, এবং ওখানে বসে বসে বলছে আমার খুন চাই, আমার খুন চাই বলে জব করার মতো করে করছে। এটা কি ডাক্তারের কাছ থেকে ফিরে আসার পর? ফিরে আসার পর কিছুদিন পর, মানে নেক্সট যে শনিবার টেস্ট। আচ্ছা 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 আচ্ছা। এবং ও ওখান থেকে বলছে আমাকে খাবার দাও, খাবার দাও, এরকম করতে করতে খাবার দাও। ওর মা যেমন নর্মাল খাবার দিয়েছে, খাবার দাও, বলছে না আমার এই, মানে ওর মাকে বলছে এই খাবার নয়, আমাকে মাংস দাও, কাঁচা মাংস। ওর মা তো শুনে অবাক, ওর মা তো বাড়ি, মানে ওর বাবাকে সঙ্গে সঙ্গে গিয়ে ডাকে যে আজকে শনিবার আমাদের বাড়িতে তো মাংস হয় না, ওকে মাংস চাইছে, কাঁচা মাংস চাইছে, এসব কি বলছে। ও তখন বোঝায় বাবা তুমি কি বলছো, এরকম করে আজকে আমাদের বাড়িতে শনিবার, তুমি কাঁচা মাংস নিয়ে কি করবে, যা নর্মাল ছেলেকে যেভাবে বোঝায়। ও তো তখন ওর ছেলে মানে ওই পরিস্থিতি ছিল না আর কি। তো বলছে না আমাকে আমার কাঁচা মাংস দাও, আমার কাঁচা মাংস লাগবে, হিন্দিতে বলছে আর কি, কাঁচা মাংস লাগবে, আমাকে কাঁচা মাংস দাও। তো দাও দাও বলে মানে বিভিন্ন রকমের ছোটাছুটি করছে, দেয়ালে গিয়ে মাথা ঠুকছে, মানে ফেটে যাবে। তখন বাবা বলে ঠিক আছে আমি এনে দিচ্ছি, তোমাকে এনে দিচ্ছি। বলেও কি করবে, ওর বাবা মানে দিগ্ভ্রষ্ট হয়ে পড়ে যে আমি কি করব, কাঁচা মাংস তখন কোথা থেকে, মানে কিভাবে দেবো আমার ছেলেকে কাঁচা মাংস। তো বাধ্য হয়ে যে না করলে তো মাথা ফাটা ফাটিয়ে ফেলবে, যা করছে মাথা ঠুকছিল। ও তখন মাংসের দোকান থেকে মাংস নিয়ে যায়, মুরগি মাংস নিয়ে গিয়ে ওকে তখন ওই প্যাকেট শুদ্ধ দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর প্যাকেট নিজে ছিঁড়ে ফেলে, ছিঁড়ে বলছে খুন পায়, খুন মানে রক্ত, বলছে এর সঙ্গে রক্ত কোথায়, বলছে রক্ত আমি কোথায় পাবো। তখন ছেলেটি বিশ্বাস করবে না, ও মাথা ফাটালো নিজের, আচ্ছা নিজের মাথা ফাটালো শুকিয়ে। এবং ওর বাবা তো ঢুকতে সাহস পাচ্ছে না, ঢুকলে যদি মারে ওর কাছে মানে মেরে ফেলবে, তুলে হাতে ফাতে মেরে ফেলবে, অত চেয়ার আর বাবার রোগা ছোড়া মানুষ, মেরে ফেলবে একদম। তো সে মাথা নিজে ফাটিয়ে ফেললো, মানে ওর দেয়ালে ঘুষে কেটে গেল, কেটে রক্ত ওই মাংসের সঙ্গে লাগালো নিজে। ওর বাবা মা সেটা দেখছে এবং বলতে বলতে কাঁদছে আমাদের বাড়িতে বাবার সামনে বসে, যে বলছে বাবা আপনি ভাবতে পারবেন না ওই দিনের আমার দৃশ্য, আমার এত মানে যে ছেলে এরকম করছে আমি যেটা দেখছি, সেটা একটা বাবা মায়ের কাছে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা হয়তো সেই বাবা মাই ফিল করে। বলছে ওই কাঁচা মাংসগুলো আমার ছেলে তখন নিজে খেতে শুরু করলো। মানে ভয়ঙ্কর দৃশ্য, আমি তো মানে শুনেই কেমন হচ্ছে আমার তো শুনে গা গোলাচ্ছে। হ্যাঁ গা গোলাচ্ছে। বলছে কাঁচা মাংস খেতে শুরু করলো, সব মাংসগুলো খেলো, খাওয়ার পর মানে যাচ্ছে তাই একটা জঘন্যতম দৃশ্য। ওর বাবা বললো যে ওর মা তো বমি করে ফেললো এরকম ঘটনার পর, হওয়ার পর ও শান্ত হয়ে গেল পুরোপুরি ভাবে, ছেলেটি শান্ত হয়ে গেল। এইরকম হলো কি প্রতিটা শনিবার হলেই ওকে কাঁচা মাংস এনে দিতে হতো, আর ও রান্না করা মাংস আর খেত না, অন্য দিনের মাংসকে দিলেও খেত না, কিন্তু শনিবার দিন ও কাঁচা মাংস খেত, কাঁচা মাংস খেত। এইবার ঘটনাটা হয়ে গেল কোথায়, যে ওর বাবা বাড়িতে মাংস রান্না করে, ছেড়ে কাঁচা মাংস খাচ্ছে, ওরা বাড়িতে মাংস রান্না করে খেতেই পারবে না, ঘেন্না এসে গেছে। কোন রকম বাড়িতে মাংস ঢুকলোই না, মাংস সব বন্ধ হয়ে গেল ওদের বাড়িতে, কিন্তু ওকে কাঁচা মাংস এনে দিতে হতো। এবার এই যে ঘটনাটা বলছি, মানে এটা মানে আমি জাস্ট কল্পনা করতে পারছিলাম না, যখন ওর বাবা বলছে ঘটনাটা এখানে বলছে, আমি এটাও এরকম সম্ভব, বলছে এরকম তো হয়েছে। বলছে তারপরে আমরা আমাদেরকে বলেন ভুবনেশ্বরে একজন এরকম ভালো সাইকিয়াট্রিস্ট আছেন, ওনার সঙ্গে কনসাল্ট করার কথা। তো আমরা এরকম টিকিটকে শনিবারকে অ্যাভয়েড করে আমরা এরকম জায়গায় ওনার সঙ্গে মানে অ্যাপয়েন্টমেন্ট করতাম, তো এরকম করে যেতাম। তো আমি সেই দিন ওখানে যাই, ভুবনেশ্বরে গিয়ে ওনার সঙ্গে দেখা হওয়ার পর ফেরার সময় তো আপনার সঙ্গে দেখা হয়। এইবার বলুন ওকে কি করা যেতে পারে। বাবাকে বলেন আপনি আমাকে এই জায়গা থেকে উদ্ধার করুন, আমি জানি
যে আপনার এরকম জায়গা রয়েছে, সজাগ আমাকে বা একটা জেনারেশনের সঙ্গে যুক্ত, আপনি এরকম অনেক কাজ করেছেন। তখন বাবা চুপ করে রইলেন, বললো তুমি বসো। ভদ্রলোককে বললেন তুমি বসো, আমি পুজোটা করে নিই মায়ের। বাবা কিন্তু স্নান, বললাম যে প্রথমে যে স্নান করে এসেই ওনার সঙ্গে কথা বলতে শুরু করেছিলেন বা ওনার কথা শুনলেন। বাবা ওনাকে বললেন যে বসো ওখানে চুপ করে, আমি পুজোটা করে নিই সেরে নিয়ে। যারা যারা কিউরিও ফাইটার আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা এতটা অবধি শুনে ফেলেছেন, তারা কিন্তু অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আজকের এই হরর পডকাস্টটা আপনাদের বন্ধু এবং পরিবারের মধ্যে। কেমন লাগছে আজকের এই ঘটনাটা কমেন্ট করে জানান। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের এই ঘোষলি কল রেকর্ডিং এর পরবর্তী অংশ। হ্যাঁ, তারপরে কি হয়? তারপরে তখন বাবার সঙ্গে কথাবার্তা হয়। বাবা তখন বলেন যে ঠিক আছে, আমি তোমার যাব, দেখতে যাব এবং ওখানে ক্রিয়াও করবো। আর ছেলেটাকে তো সুস্থ করতে হবে, এরকম অল্প বয়সের একটি ছেলে যে এরকম ঘটনা ঘটছে, তো আমাকে আদেশ পেতে হবে বা আমাকে একটুখানি নিজেকে দিয়ে নিতে হবে, তবে আমি তোমাকে ডেট দেবো। বাবা এই কথাটা ওকে বলেন যে তুমি ফিরে যাও, আর আমি এই কদিনের মধ্যে একটু ব্যস্ত রয়েছি, তুমি ফিরে যাও, এখন তোমার কিছু অসুবিধা হবে না, আর তুমি যা যা ও চাইছে তাই তাই করতে থাকো, কোনো রকম ওর বিরুদ্ধাচরণ করবে না। বাবা ওনাকে বলে দেন। তো উনি ফিরে চলে যান। ফিরে যাওয়ার পর এবার কিছু 2-3 দিন পরেই আমাকে বাবা হঠাৎ করে সন্ধ্যেবেলায় আমাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন ওই ভদ্রলোককে একবার ফোন করে বলো যে ওনার সঙ্গে আমি কথা বলবো। তো আমি ফোন করলাম ভদ্রলোকের, প্রথমবার ফোন করলাম ফোনটা কেটে গেল, দ্বিতীয়বার ফোন করলাম তো ভদ্রলোকের স্ত্রী ধরলেন, বললেন উনি একটু বাইরে আছেন, তো আমি দিচ্ছি আর কি, এলে ফোন করতে বলছি। ঠিক আছে বলে কিছুক্ষণ পর ভদ্রলোক ফিরে এসছেন মধ্যে, তারপরে ফোন করেছেন আমাকে। ফোন করে বাবার সঙ্গে ফোন ধরে দিলাম। বাবা তখন একটি ডেট দিলেন, এই ডেটটি ছিল কিন্তু শনিবার। ভদ্রলোক শুনে চমকে গেলেন, বলছে শনিবারে তো এরকম। বাবা বললেন আমি ওই দিনই তোমার বাড়িতে ক্রিয়াটি করবো। তো বাবার সঙ্গে আমি ওই শনিবার দিন সকালে বাবার সঙ্গে আমি, বাবার আর একজন শিষ্য, আমরা টোটাল 3 জন এখান থেকে বেরোলাম। এখানে পুজো সেরে বর্ধমান, এখান থেকে আমার বাড়ি থেকে কতক্ষণ লাগবে, 1 ঘন্টা 1.5 লাগে ট্রেনে। তো চলে গেলাম ওখানে, ওরা নতুন বাড়িতে চলে এসছে, তখন নতুন বাড়িতে রয়েছে। তো সেখানে গেলাম, আমাদের যথেষ্ট আদর যত্ন করলো আর কি। ওনার স্ত্রীর সঙ্গে তো আমার আগে থেকে পরিচয় ছিল, ওনার স্ত্রীর সঙ্গে আমার দেখা হচ্ছে সেই ভুবনেশ্বর ট্রেনের পরেই প্রথমবার, দ্বিতীয়বার আর কি। এবং ভদ্রলোকে মানে যথেষ্ট আপ্যায়ন করলো। তখন তারপরে আমরা দুপুরে ওখানে খেলাম। বাবা সমস্ত ওই খাবারে তো ক্রিয়া টিয়া করলেন, করে আমাকে বললেন খেতে। তারপর আমরা সব খেয়ে খাওয়া দাওয়া করলাম ওখানে। খাওয়া দাওয়া করে ছেলেটিকে বাবা দেখলেন, দেখার পর ছেলেটিকে বাবা বললেন যে ওকে দরজা খুলে দাও। আচ্ছা, দরজা ঘরে থাকতো, ঘরে দরজা বন্ধ করে রাখতো। হ্যাঁ, ঘরে দরজা বন্ধ করে রাখতো। এবারে এই যে নতুন বাড়িটা এসছে, এরা একটা জানলা দিয়ে, আগের বাড়ির আগের যেখানে থাকতো ওরা যেমন জানলায় রড বেঁকিয়ে দিয়েছিল বললাম, ওরা যে ডাইনিং থেকে ওর জানলা দিয়ে ওকে দেখতে পেতো আর কি। এই বাড়িটিটা সেরকম ব্যবস্থা নেই, একে দেখতে গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গিয়ে দেখতে হবে ওর যে ঘরটি, ছেলেটির যে ঘরটি। তো এটা একটা বাজে পয়েন্ট ওর বাবা মায়ের কাছে, কিন্তু কিছু করার নেই। তো বাবা বললেন যে আমি দেখবো, বললো ওর বাবা তখন তালা খুলে ভেতরে ঢুকলো, তখন ছেলেটা দেখি শুয়ে রয়েছে। ওকে কি রোজই তালা বন্ধ করে রাখতো? সব সময়, হ্যাঁ সবসময়। কারণ কাকে ওরকম একটা অত বড় চেহারা ছেলে কাকু যদি মেরে টেরে দেয় মার্ডার হয়ে যাবে আর কি। এবং ওদেরকেও যদি মেরে দেয় রাত্রিবেলা, যদি ঘুমোচ্ছে বা যে কোনো সময় যদি কোনোভাবে পিছন দিক থেকে যদি অ্যাটাক করে দেয় তো মরে যাবে, সেটা বন্ধ করে রাখতো। তো আমরা যখন ঘরের মধ্যে ঢুকলেন, বাবা আমিও ঢুকলাম। আমি তো শুনেছি আগে এরকম ঘটনা ঘটাতো। বাবাকে বললাম একটুখানি সাবধানে তোমার নিজস্ব সেফটি রেখে আর কি তুমি কাজ করবে আর কি। তখন ছেলেটা দেখলাম শুয়ে আছে, মানে খুবই ভয়ঙ্কর চেহারা ছেলেটি, মানে আমাকে যদি ধরে মানে ছুঁড়ে ফেলে দেবে এরকম একটা চেহারা, মানে অত খায় এবং চেহারাও সেরকম ডেভেলপ করেছে ভীষণ ভাবে। শুয়ে আছে মানে সে ভীম একদম, খালি গায়ে একটি হাফ প্যান্ট পরে শুয়ে আছে ছেলেটি। শুয়ে শুয়ে এরকম করে খাটটা ঘুরিয়ে খালি আমাদের দিকে তাকালো। আর বাবা বললো কিরে, ঠিক এই ভাষায়, কিরে ভালো আছিস? ছেলেটি অদ্ভুত ভাবে, ওর বাবা মাও চমকে গেছে, ও ঘাড় নাড়লে এরকম করে খালি ঘাড় নাড়লো, মানে ভালো আছে। মানে কিরে ভালো আছিস? ঘাড় নাড়লো। এইবার বাবা এসে বললো ঠিক আছে, ওকে বন্ধ করতে হবে না, দরজা খোলা থাক। দরজা খোলা হলে এবার আমরা এসে বসেছি, খাওয়া দাওয়া মিটে গেছে। দুপুরবেলা বসে কথাবার্তা হচ্ছে কি ধরনের ক্রিয়া হবে না হবে। ভদ্রলোককে আগে থেকে ফটো দেওয়া ছিল, ও সমস্ত কিছু নিয়ে এসে রেডি করে রেখেছে। বাবা বলছে এই জিনিসগুলো এনেছো কিনা, কারণ আনতে বলা হয়েছিল কিনা, কারণ এনেছে কিনা, কিরকম এনেছে না এনেছে, এই সমস্ত কিছু জিনিস কথা হচ্ছে। হতে হতে ছেলেটি ঘর থেকে
আস্তে আস্তে বেরিয়ে আসছে, আস্তে আস্তে, মানে ভয়ঙ্কর দৃশ্যটা তুমি ভাবো একবার। আস্তে আস্তে বেরিয়ে আসছে এবং ছেলেটির চোখ সোজা স্ট্রেট, আমাদের দিকেও তাকাচ্ছে না, ওর বাবা মায়ের দিকেও তাকাচ্ছে না, ওর চোখ কিন্তু স্ট্রেট। আমার তো দেখে ভয় লাগছে, ওর থেকে মানে ভৌতিক ভয়ের থেকে বড় কথা ওকে দেখে আমার ভয় লাগছে। এইবার ও সোজা স্ট্রেট বেরিয়ে আসছে, স্ট্রেট বেরিয়ে এসে সোজা এসে আমাদের দিকে পিছন করে নিচে বসে পড়লো ফ্লোরে। মানে আমাদের দিকে কিন্তু তাকিয়ে নয়, আমাদের দিকে পিঠ ওর, অন্যদিকে মুখ, দেওয়ালের দিকে মুখ, বসলো চুপ করে। চুপ করে বসার পর শনিবার, মনে রাখো ঘটনাটা, শনিবার, যে শনিবারও ভায়োলেন্ট হয়, তো পিছন দিকে কোন মুখ করে বসলো। তখন সবাই চুপ করে গেছে, সবাই চুপ হয়ে আছে, ওর বাবা মাও দেখছে। ছেলেটি ওই দুপুরবেলা ওই সময় হিন্দিতে আবার কথা বলতে আরম্ভ করলো ওইখানে বসে। ও হিন্দিতে বলছে যে আমাকে তাড়ানোর জন্য এসেছিস, আমি একে ছাড়বো না, আমি একে ছেড়ে যাবো না, একে দিয়ে আমার কাজ হবে। ওকে, হিন্দিতে বলছে, বলছে একে দিয়ে আমার কাজ হবে, আমি আমার কাজ একে দিয়ে করাবো, একে আমি ছাড়বো না, একে আমি মারবো না, মানে এরকমই টাইপের বলছে, একে আমি মারবো না, একে আমি ছাড়বো না কিন্তু মারবো না, একে দিয়ে আমার কাজ হবে, একে দিয়ে আমি আমার কাজ করাবো। আচ্ছা আচ্ছা। তো শুনছে, সবাই শুনছি, হিন্দিতে বলছে কতদিন, বাবা হিন্দি বলতে পারে খুব, বাবার সঙ্গে ইয়ার্কি মেরেই, মানে ইয়ার্কির ভাষায় একটু হেসে তো হিন্দিতে বাবা তখন ওকে বলছে কি কাজ করাবি রে, কি কাজ করাবি, এরকম ভাবে বলছে কি কাজ করাবি। ও কোনো উত্তর দিল না, কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চুপ করে বসে আছে। বসে এইবার যেই বলতে শুরু করেছে আমার খুন চাই, খুন চাই, মানে শুনি ওই হুঙ্কারটি, ওই রকম হুঙ্কার মানে শুনিনি কোনোদিন। ওই রকম একটা ছেলের ওই রকম ভাবে গলার ভয়ে ওই রকম একটা লোক যেন মনে হচ্ছে একটা কথা বলছে হিন্দিতে, যখন বলছে মনে হচ্ছে একটা লোক কথা বলছে, মানে ওর বয়স ধরো তখন 18-19 এরকম হবে, আর যখন বলছে কথাটা যেন মনে হচ্ছে 30-32 বছরের কোন একটা লোক বলছে যে আমার খুন চাই, হিন্দিতে কথা বলছে। মানে মেনলি পয়েন্ট হচ্ছে যে মানে 19-20 বছর বয়স ছেলেটার, ঠিক আছে, আর যখন কথা বলছে তখন খুব ম্যাচিওর মনে হচ্ছে। ম্যাচিওর মানে ভয়ঙ্কর ম্যাচিওর, মানে ওর ভয়েসই নয় মনে হচ্ছে যেন, শুনছি নিজে যেটা মনে হচ্ছে ওর নিজের ভয়েসই নয়। বলতে বলতে আমার খুন চাই, আমার খুন চাই বলে ছেলেটি আবার ওই বসে বসে ওর ঘরে গেল, বসে বসে মানে নিজেকে ঘষরে ঘষরে যেটাকে বলে, দাঁড়ায়নি, মানে সে অন্যরকম দৃশ্য, মানে ওই দৃশ্যটা আমি তোমাকে বললে বোঝাতে পারবো না। ও ঘষে ঘষে এইভাবে ঘষে 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 ঘরে ঢুকে গেল। ছেলে ঘরে ঢুকে গিয়ে আবার বলছে, এবার ভেতর থেকে চেঁচাচ্ছে যে আমার মাংস দাও, মাংস দাও, আমাকে মাংস দাও, আমি কাজ করবো, মাংস দাও, হিন্দিতে বলছে। মেরে কো ইয়ে চাইয়ে, ও চাইয়ে, এসব এরকম ভাবে বলছে। এবং বাবা ওকে ছেলে মানে হুমকির সুরে বলছে, কি হলো আমার এখনো আসছে না কেন। এবার বাবার দিকে তাকিয়ে আছে, বাবা বলছে ওকে দেবে না আজকে কিচ্ছু, দরজাটা বন্ধ করে দাও। আচ্ছা, দরজা বন্ধ করে দিয়েছে বাইরে থেকে। শুনতে পাচ্ছি ভেতরে সব ভাঙচুর করছে, এই জিনিসপত্র ফেলছে, খাটের আওয়াজ হচ্ছে, বিভিন্ন রকম একটা স্ট্যান্ড ফ্যান ছিল সেটাকে বলে তুলে আচার মারলো, আমি শুনতে পাচ্ছি, ও তো দেখা যাচ্ছে না বলছিলাম। কিছুক্ষণ পর বাবা ওখানে বসে তো জব করলেন, জব করার পর দেখি ভেতর থেকে কোনো আওয়াজ নেই, চুপচাপ হয়ে গেল এবং সন্ধ্যে হয়ে গেছে। তারপর সন্ধ্যাবেলায় এবার ওই ফ্লোরেতেই, সামনের ফ্লোরেতেই ছেলেটির ঘরের সামনে বাবা ওখানে ক্রিয়া সমস্ত কিছু করতে শুরু করলেন, যজ্ঞের বেদি সাজালেন, আরো সমস্ত জিনিস, ওগুলো আমি ডিটেল তোমাকে বলছি না, কি ওখানে বাবা উপকরণ রেখেছিলেন আর কি। আচ্ছা, এগুলো বলা যাবে না আর কি। তো সেই সমস্ত জিনিস রেখেছেন, রেখে এই সমস্ত জিনিস ক্রিয়া শুরু হবে। তন্ত্রের একদম পুরোপুরি তন্ত্রের, গুপ্ত তন্ত্রের উপাচার, সে সমস্ত গুলো হয়েছে, রেখেছে। এবং বাবা তখন বললেন যে দরজা খুলে দাও। তার আগে আমাদের সবার গা বেঁধে দিয়েছেন প্রত্যেকে, মানে গাত্রবন্ধন, যেটা গাত্রবন্ধন করে দিয়েছেন এবং প্রত্যেকে মাথায় জপ করে দিলেন, আমাকে জপ করে দিলেন। আমাকে বললেন তুমি বসে বসে একটি মন্ত্র বললেন, আমাকে একটু জপ করতে বললেন। ঠিক করে আমি জপ করতে, আমার বাবার সঙ্গে যে শিষ্য গিয়েছিল সেই শিষ্যকে বললেন তুমি তোমার পাদুকা মন্ত্র বলে একটি জিনিস আছে, মানে গুরু দেবে, কি মন্ত্র? পাদুকা মন্ত্র। আচ্ছা, তো সেটি জপ করো। তো সেটি জপ করতে শুরু করলো, সবাই আমরা সবাই জপ করছি। এবং আমার বাবাকে বললেন যে তুমি দরজা খুলে দাও। ইতিমধ্যে 4-5 জনকে লোক যাকে আসতে বলে রেখেছিল বাবা, যে কিছু লোককে বলে রাখবে পয়সা দিয়ে, লাগতে পারে সেই দিন ওখানে প্রয়োজন হবে, ভায়োলেন্ট হয়ে যেতে পারে। তো
তো তারাও এসে বসে আছে, তাদেরকে বাবা আগে থেকে বলে দিলেন তোমরা কোনো রকম ওকে কিছু মানে আমি ইশারা করি তোমরা আমার দিকে তাকিয়ে থাকবে, আমি যখনই ওকে ইশারা করবো মানে তোমরা ওকে ধরে ফেলবে। আচ্ছা। ধরে এবং ঘরে একদম ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে দেবে। ওদেরকে বাবা আগে থেকে বলে দিলেন, যে কজন লোক এসেছিল 4-5 জন একদম সন্ধ্যা মার্কার লোক। তো বললো দরজা খুলে দাও, বলে ওই চাবিটা ওই যে কজনকে ভাড়া করে নিয়ে এসেছিল ওদেরই মধ্যে একজন ছিল, পাশে চাবিটা রাখা ছিল। এই ভদ্রলোক তো যোগ্য আমাদের সঙ্গে বসে পড়েছে, মানে সাইডে ওই ক্রিয়ার পাশে বসে আছেন। তো ওই এক ভদ্রলোক তারাটা খুলে দিল। তারাটা খুলে দিতে মানে আমাকে জব করতে বলেছে, আমি জব করতে করতে ভাবছি কি হবে এবার। দরজাটাও আস্তে আস্তে নিজের ভেতর থেকে খুললো এবং ওর পাশে কিন্তু লোকগুলো দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে, দরজা খোলার সঙ্গে সঙ্গে ওখানে দাঁড়িয়ে রয়েছে ওরা। দরজা খুলে এসে বাবা ওকে বলছে যে ইহা ব্যাগ, মানে হিন্দিতে বলছে বাবা এখানে বস, হিন্দিতে বললেন। বাবা ওর সঙ্গে হিন্দিতে কথা বলছে, ইহা ব্যাগ আসন ছিল। ও তো বসবে না, কিছুতেই বসবে না। সে কিছুতেই ভুল বললে আর সিনটার মধ্যে মনে পড়ে যাচ্ছিল আমার সেই সময়। ওখানে বলছে যে ওখানে বস, ও কিছুতেই বসবে না, মানে হিন্দিতে বলছে আমাকে কাঁচা মাংস দাও, কাঁচা মাংস দাও। বলতে বলতে একজন ওই পাশে যে সন্ধ্যা মানে যাদেরকে ভাড়া করেছিল তার গলা টিপে ধরেছে। গলা টিপে ধরেছে? একদম গলা টিপে ধরেছে। গলা টিপে ধরে বাবা সঙ্গে সঙ্গে ইশারা করলো যে ওকে আটকা। 4 জন ওকে আটকে রাখতে পারছে না, মানে ভাবো তুমি, ছাড়াতে পারছে না। এবার আমরাও জব বন্ধ করে আমরাও উঠে গেলাম। উঠে গিয়ে টানা হাজরা করতে শুরু করলাম। চাপ করে গলাটা ছাড়ানো হলো। এ তো চোখ মুখ বেরিয়ে যাওয়ার সব, যাকে টিপে ধরেছিল গলা তাকে জল টল দেওয়া হলো। দিয়ে ওকে আর ঘরের মধ্যে ঢোকানো যাচ্ছে না, মানে ওকে রাখতেও আমরা সবাই মিলে ধরে রাখতে পারছি না, অতজন মিলে। প্লাস ওকে ঘরের মধ্যেও যেতে চাইছি না, ওকে ঢোকাতেই পারছি না কোনো রকম ভাবে। বাবা ওর মাথাতে ওই কোনো একটা জব করে জল টল দিলে, দেওয়ার পরে ওকে কিচ্ছু করা যাচ্ছে না। তো তখন হলো কি, আমাদেরকে পুরো একভাবে ছিটকে ফেলে দিল। মানে আমার ভয়ঙ্কর ভাবে আমি লেগেছিল, মানে হচ্ছে আমাকে ছিটকে গিয়ে আমার কনুইটা ওদের দেওয়ালে গিয়ে ঠুকে গিয়েছিল, মানে ভয়ঙ্কর। আমি আঘাত পেয়েছিলাম, আমার লেগে গেছিল, তো আমি পড়ে গিয়ে মানে ওই দেয়ালে লেগে আমার কনুইটা ভীষণ ভাবে ফুলতে শুরু করে, লেগে যায় ভীষণ ভাবে। আমি একটা হাত দিয়ে একটা হাতকে চেপে ধরি, কনুইটাকে লেগে যায়। ওরা সবাই ছিটকে পড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে আছে, বাবাকেও সঙ্গে সঙ্গে একটা ধাক্কা দিল। বাবাও কিন্তু 2-4 পা পিছিয়ে চলে গেল। আমি অবাক হলাম এটা দেখে যে আমরা 4-5 জন যতজন সন্ধ্যামার্কা লোক দাঁড়িয়েছিলাম তা ওকে যে ধরেছিলাম, আমাদেরকে ছিটকে ফেলে দিল এই অবস্থায়, কিন্তু বাবাকে অতজন একটা ধাক্কা মারলো, বাবা ওই 1-2 পা পিছিয়ে গেল শুধুমাত্র, বিশেষ কিছু হলো না। হওয়ার পর ছেলেটি সঙ্গে সঙ্গে ওই ধাক্কা মেরেই ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে গিয়ে নিজে থেকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। আমরা আওয়াজ পেলে দরজাটা বন্ধ করে দিল এবং যখনই বাবা ধাক্কা মেরেছে আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, বাবাকে দিলাম। বাবা বললো কিছু হয়নি, বললো আজকে এখানে ক্রিয়া করা যাবে না। না, বললো আজকে এখানে ক্রিয়া করা যাবে না, আমরা ফিরে যাবো বলে। ওখানে বললো রাত্রি হয়ে গেছে অনেকটাই, 9টা-9:30 বেজে গেছে। তখন আমরা ট্রেন ধরেও ফিরলে এখানে আমরা ফিরতে পারবো, স্টেশন থেকে আমরা বাড়ি ফেরার কিছু পাবো না। সেই জন্য বললো আমরা এখানে থেকে যাই আজকে। তো পরের দিন সেই দিন রাত্রে কিচ্ছু হয়নি, ছেলেটা চুপচাপ। ছেলেটা কিন্তু কোনো খেতে দেওয়া হয়নি, ভাবো তুমি, সারাদিন কিন্তু ছেলেটা কিছু খায়নি, কিচ্ছু খায়নি। ও শনিবার কাঁচা মাংস কিছু খেত না, আর ওকে ওই কাঁচা মাংস দেওয়া হয়নি, ও কিচ্ছু খায়নি। যে ছেলে সেকেন্ডে খাওয়ার চাইতো বা করতো, কোনো রকম খাওয়াও চাইনি, ওই খালি মাংস চেয়েছিল, আর কিচ্ছু নয়। তো আমরা পরের দিন সকালবেলা ফিরে এলাম। বাবা বললেন যে তোমাকে আমি পরের একটি ডেট দেবো, সেই দিন আমি ক্রিয়া করবো। আচ্ছা, এই বিষয়টি একটু অন্যরকম। দিন ক্রিয়া করতে গিয়ে সেটা সফল হয়নি, সেকেন্ডের দিন সেকেন্ডবার যাওয়া হচ্ছে। বাবা এলেন ট্রেনে আস্তে আস্তে। বাবা বললাম এটা কি হলো, তোমাকে এরকম ভাবে হলো, ক্রিয়া করতে পারলাম না, এরকম ঘটনা তো হতে পারে না। আবার আমার একটা সব প্রবলেম হলো কি, যেটা পরের দিন আমাকে ফিরে যেতে হবে ভুবনেশ্বর, আমাকে চলে যেতে হবে। এবার আমার চিন্তা থাকলো যে আমি থাকবো না, বাবা আবার ওখানে ক্রিয়া করতে যাবে, এটা আমার একটা মনে মধ্যে চিন্তা চলছিল। আমি জিজ্ঞেস করলাম যে এরকম যে কি হলো ব্যাপারটা, যে কারণটা কি, এরকম হচ্ছে কেন। বললো এটা এখন আমি তোমাকে বলতে পারবো না, তা আমাকে বলা যাবে না। এমন কিছু বললেন না আমাকে, বলে বলা যাবে না। বলে আমাকে পাত্তা দিল না, বাবা সত্যি কথা বলছে, আমাকে পাত্তা দিল না, বললো বলা যাবে না। যাও, আমি আর কিছু জিজ্ঞাসা করিনি। আমি বাবা যখন কিছু বলেন না আমি আর জিজ্ঞাসা করি না, অনেক কিছু তো ব্যাপার থাকে। তো তার পরবর্তীকালে যেটা হলো, এবার আমি তো ফিরে চলে গেলাম ওখানে। এবার ওনাকে একটা ডেট দেওয়া হলো যে আবার নতুন করে ক্রিয়া ওর প্রতি করা হবে, যে আবার ওপর ক্রিয়া করা হবে। সেই দিনটাও ধার্য হলো শনিবারে, আবার শনিবারেই ওই ডেট ঠিক করা হলো।
ওরা হয়েছে। এবার আমি খবর নিচ্ছি ওখান থেকে যে কি হলো না হলো, কি হবে না হবে এরকম ভাবে। তো আমি ইচ্ছা করেই সঙ্গে আরো 4-5 জন ভক্ত শিশুকে পাঠালাম যে সবাই যাও ওখানে ব্যাপারটা করতে আর কি। এবার ওখানে যেটা হলো তার মানে এই যে গ্যাপটা রইলো, মানে যে ক্রিয়া করা করতে গিয়ে যে জিনিসটা নষ্ট হলো বা অসফল হলো, এবং নেক্সট যে ক্রিয়ার ডেট এর মাঝখানে যেটা হলো, একদিন রাত্রিবেলা ওর বাবা মা ঘুমোচ্ছে, মানে ছেলেটি বা ভদ্রলোক ভদ্রমহিলা ঘুমোচ্ছে, হঠাৎ করে ভদ্রলোকের ঘুম ভেঙে যায় 2-2:30 নাগাদ। ঘুম ভেঙে দেখছে যে ওই ভদ্রলোকের ছেলে ওদের ঘরের দোরগোড়ার সামনে দাঁড়িয়ে রয়েছে, অথচ ওকে তালা বন্ধ করে রাখে। তারপর কি হয়? এবং ওর হাতের মধ্যে রক্ত লেগে রয়েছে। রক্ত লেগে রয়েছে? Yes, রক্ত লেগে রয়েছে। ও ভদ্রলোক উঠে বসে পড়ে। ও তখন যেমন, বাবু এখানে কি করছো তুমি, যাও ঘরে চলে যাও। ভয় পেয়ে গেছে, ভীষণ ভাবে ভয় পেয়ে গেছে। ওর মা উঠে পড়েছে। দুজনে ঘটনাটা কিন্তু একদম মানে অন্য কিছু স্বপ্নে দেখা বা হ্যালুসিনেশন কোনো কিচ্ছু না, দেখছে স্পষ্ট তো দেখছে। তুমি ঘরে চলে যাও, এখানে এসছো কেন, তুমি শুয়ে পড়ো, যাও রাত্রি হয়ে গেছে শুয়ে পড়ো। তখন ঘাটটাকে দুদিক থেকে ছেলেটি নেড়ে বলে না না, বোঝাতে চায় দুদিক থেকে না, মানে মানে ভয়ঙ্কর অন্যরকম, মানে ঘাটটা ঘুরিয়ে বলে না, মানে রাউন্ড শেপে ঘাট ঘোরালে যেমন না সেরকম ভাবে বলছে না যাবো না, মানে ওইখানে দাঁড়িয়ে ফেলি, কিছুতেই যাবি না। এইটা ভদ্রলোক ভদ্রমহিলা দেখছেন এবং হাতের মধ্যে এরকম রক্ত লেগে রয়েছে। তো ভীষণ ভাবে ওরা ভয় পায়, আমার ভয় অজ্ঞান হয়ে যাবে এরকম একটা কন্ডিশন। ওরা এবার ভেবে নিতে যে এবার আমাদেরকেও আজকে মেরে দেবে। ভদ্রলোক মনে করেছে যে একদম আমাদের আজকে মার্ডার হবেই, আমরা মরে যাবো একদম। উনি সঙ্গে সঙ্গে করলেন কি, ওইখান থেকে বাবাকে ফোন করেছিলেন। সেটি দুবার দাঁড়িয়ে হচ্ছে ওখান থেকে ফোন, রাত্রিবেলা 2:30 পর। বাবা তো ঘুমোচ্ছেন, প্রথমবার ফোন বেজে গেছে, দ্বিতীয়বার ফোনে বাবা ঘুমের চোখে ধরেছেন। ওরা তখন কাঁদতে মাঝে বলে যে এরকম ঘটনা হচ্ছে, ছেলে এরকম দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দরজা তালা মেরে এসেছিলাম আমি, ছেলে আমার এখন ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে রক্ত লেগে রয়েছে, বলছে যাবো না এখান থেকে, আমাদেরকে মেরে দেবে বাবা, আপনি কিছু করুন, আমাদেরকে মনে হচ্ছে আজকে আর বাঁচতে দেবে না। তখন বললো তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু করো না, কিচ্ছু করো না, চুপ করে থাকো। আর বাবা তখন ওনাদেরকে কানে কোনো কিছু মন্ত্র বলেন, সেটিকে বলেন তোমরা খালি এইটা বলতে থাকো, এই মন্ত্রটি পাঠ করতে থাকো। এই মধ্যে বলে আমি এখান থেকে, আমার বাবা এবার নিজস্ব জপের ক্ষমতা দিয়ে জপের শুরু করে ঘুম থেকে উঠে মুখে চোখে জল দিয়ে উনি এখান থেকে সমস্ত ক্রিয়া করার করলেন। বলছে তখন চোখ ছেলেটি বাবা ওই জপ করতে 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 বলে ছেলেটি আস্তে আস্তে ওইখান থেকে চলে যায়। গিয়ে যেখানেতে আমরা প্রথম দিন গিয়ে বসেছিলাম, বললাম না আমরা গিয়ে দুপুরবেলা আলোচনা করছিলাম, অবশ্যই এসে বসলো পিট করে, ঠিক ওইরকম জায়গায় গিয়ে বসে রইল। বলছে ওখানে গিয়ে বসে গেল চুপ করে, দোরগোড়া থেকে সরে গিয়ে। বলছে এবং ওরা কিন্তু জবটা থামায়নি, ওই যে মন্ত্রপাঠটা ওরা থামায়নি, ওই জব করে যাচ্ছিল। 2-3 অক্ষরের কোন একটা মন্ত্র ছিল, আমি বলছি না, আমি জানিও না সেই মন্ত্রটি কি ছিল। যদি তো ওরা জব করতে শুরু করে, তখন ওই মানে ছেলেটি আবার ওখান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে ওদেরকে তখন ভদ্রলোককে বলছে, আবার ওরা বলছে এসব করে কিচ্ছু পাবি না, আমাকে কেউ কিছু করতে পারবে না। ডাইরেক্ট বলছে এবং ওই গলাটা বলছে এটা আমার ছেলে নয়, আমার ছেলে কথাটা বলছে না, কথাটা কোন লোক বলছে, মানে অন্য লোক বলছে, মানে যেটা হয় সেই মানে লিড মেলানো যেটাকে বলে সেই হচ্ছে, মানে ফোন নড়ছে কিন্তু কথাটা বলছে অন্যজন, মানে মনে হচ্ছে ভয়েসটা কিন্তু অন্য। মানে ভয়ঙ্কর চাউন্ডটাই ভয়ঙ্কর। আমি তো তোমাকে বলছি, আমি যে নিজেও দেখেছি, সেই চাউন্ডটাই ছিল ভয়ঙ্কর রকমের একটা। তো এরকম ঘটনা হয়, ওকে বলে ও সোজা কিন্তু ঘরে চলে যায়, মানে ওর ঘরের দিকে চলে যায়। এবার এর বাবা ওই মানে ভদ্রলোক যখন সাহস করে দিয়ে যায়, ও বেরোলো কি করে, ওকে তো তালা দেওয়া ছিল। ও তখন ফিরে যায়, ঘরের মধ্যে যায়, মানে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখে ওর ঘরে যথারীতি যেমন তালা দেওয়া সেরকম তালা দেওয়াই রয়েছে। কিন্তু এটাকে যদি ও ঘুমের ঘরেই হওয়া ঘটনা বলে, কিন্তু ওর যে হাতে যে রক্ত লেগেছিল সেখান থেকে যে রক্ত খসে পড়েছে, মানে ওর দোরগোড়ার সামনে এবং যেখানে গিয়ে বসেছিল সেই রক্তের দাগটা পরের দিন ওনার স্ত্রী মুছেছে। যদি এটা মানে ঘুমের ঘরেই ঘটনাটা হয়ে থাকে বা স্বপ্নই দেখে থাকে বা কোন রকম ভাবে ব্যাখ্যা করা যায় যে অন্যরকম কারণে ও হ্যালুসিনেশন হয়েছে বা ভেবেছে বলে এরকম হয়েছে, খালি রক্তের দাগটা পরের দিনে ওনার স্ত্রী মুছতে হয়েছে, রক্তটা পড়েছিল কিন্তু অলরেডি। ঘটনাটা ঘটেছে, একদম ফ্যাক্ট। এই ঘটনা বাবা জানেন, বাবা তারপরে ডেট দেন, আমি অলরেডি তারপর চলে গেছি ওখানে, ভুবনেশ্বর চলে গেছি।
তো বাবার সঙ্গে আরো 4-5 জন মিলে ওখানে ক্রিয়া করতে যান। ক্রিয়া করার পর ওখানে যেটা হয় আবারও সেরকম যজ্ঞের সমস্ত কিছু জিনিস উপাচার সাজানো হয়। এবার সঙ্গে যেটা বাবা করলেন বাবার একদম যে নিজস্ব যে ত্রিশূল, এই ত্রিশূল বাবা ক্যারি করছিলেন। এবং আর কি কি ছিল সেটা আমি বলতে পারবো না, এটা বলার পারমিশন নেই আমার, বলতে পারবো না। তো বাবার একদম যেটা ক্ষমতা, যেটা বলেন সেই সমস্ত জিনিস উনি ওখানে নিয়ে যান। নিয়ে গিয়ে একটু অন্যরকম ক্রিয়া করতে শুরু করেন। বাবা ওখানে কোনো রকম ভাবে ইলেকট্রিসিটি সমস্ত কিছু বন্ধ করে দিতে বলেন। ইলেকট্রিসিটি পুরোপুরি ভাবে ওই বাড়ি থেকে মেন নামিয়ে দেওয়া হয়। বাড়ি পুরো বন্ধ থাকে, আলো বন্ধ থাকে, যা হয় পুরোপুরি মোমবাতি, এই সমস্ত আলোতেই ওখানে ক্রিয়া শুরু হয়। অনেক মোমবাতি কিনতে বলেছিল। মোমবাতি ওই ঘিরে টিরে ওসব নয়, এমনি জাস্ট লাইটের জন্য মোমবাতি যেটা প্রয়োজন, আলোর জন্য মোমবাতি প্রয়োজন, সেরকম মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়। ইলেকট্রিসিটি পুরোপুরি ভাবে ও বাড়ি থেকে বিচ্ছিন্ন করা হয় বলে এই ক্রিয়া শুরু করা হয়। এবার এইখানে কি ক্রিয়া করা হয় ওটা আমি তোমাকে একটু পরে বলছি, কারণ এখন বললে ব্যাপারটা আপনারা বুঝতে পারবে না। তো ক্রিয়া করা হয়। ক্রিয়া করার সময় ওখানেতে দেখা যায় যে ছেলেটি এসে কিন্তু নিজে থেকে এসে ওই জায়গায় বসে থাকে এবং সেখানেতে বসে চুপচাপ ছেলেটি বসে থাকে আচারে পাচারি করে এবং বাবাকে নানা রকম ভাবে গালিগালাজ করতে থাকে হিন্দিতে। কিন্তু ও কিন্তু উঠে যেতে পারছে না, আসন ছেড়ে উঠে যেতে পারছে না ছেলেটি, বা কাউকে অ্যাটাকও করতে পারছে না। নিজে থেকে এসে বসেছে এবং কাউকে অ্যাটাকও করতে পারছে না, কিন্তু ওই বসে ওই ভয়েসে, ওই একটা লোকের ভয়েসে বিভিন্ন রকমের গালিগালাজ করতে শুরু করে। হ্যাঁ, মন্ত্র বলতে আরম্ভ করেছে, তন্ত্রে বিভিন্ন রকম ভাবে এইসব হচ্ছে। হ্যাঁ, এইরকম বিভিন্ন রকমের ঝাড়ফুঁকের যেমন করে সেরকম মুখে হাত ধরে ফু দিচ্ছে, এরকম করছে, এইরকম অনেক জিনিস করছিল আর কি। তো পাশে কারণ রাখা ছিল, কারণটা খেয়ে নিল নিজেই। একটা ওই বয়সের ছেলে ওইরকম কারণ খেয়ে নিচ্ছে বোতল থেকে নিয়ে, ওইটা ওর বাবা মা দেখে একটুখানি অবাক হয়ে যাচ্ছে। আর ওদের অবাক হওয়ারও কিছু বিষয় না, যে ছেলে কাঁচা মাংস খেতে দেখেছে যার বাবা, এরকম ঘটনা হতে থাকে। তারপরে ওখানে বাবা ক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ করেন। করার পর ছেলেটি ওই যজ্ঞেতে বসে থাকেন। যজ্ঞে বসে থাকার পর যজ্ঞ পূর্ণাহুতি হওয়ার আগে ছেলেটি সেন্সলেস হয়ে যায়। ওকে তখন বাবা বলে একে মুখে চোখে জল টল দিয়ে স্নান করা, মুখে চোখে জল দিয়ে ওর একটু সেন্স ফিরে আসার পরে ওকে স্নান করানো হয়। স্নান টান করিয়ে ওকে ঘরের মধ্যে শুয়ে দেয়। ক্রিয়া সম্পূর্ণ হলো। এইবার দেখো, ওই যখন ও সামনে বসে ছিল, ক্রিয়া হচ্ছিল, ওর যে স্নান করানোর কারণটা বলছে ওকে, ওর এই বাঁ পাশের কাঁধের যে জায়গা, সেই জায়গাতে 3-4টে পোক হয়েছিল। কাউকে কামড়ালে যেরকম দাগ হয়, দাঁত ঢুকে গেলে যেরকম হয়, সেরকম দাগ। তার মধ্যে 2টো পোক খুব ডিপ হয়েছিল আর কয়েকটা দাগ হয়েছিল, কামড়ানোর দাগ। এবং ওই 2টো থেকে কিন্তু রক্ত ঝরছিল আর কি ওর কাঁধের পাশে। এবং ছেলেটি তো বেশিরভাগ সময় খালি গায়ে থাকতো। হ্যাঁ, ও তখন একটা গেঞ্জি পরেছিল, স্যান্ডো গেঞ্জি, সেই গেঞ্জিটা সাদা গেঞ্জি, সেই গেঞ্জি কিন্তু রক্তে ভিজে যাচ্ছে। এটা কিন্তু সবাই ওখানে দেখেছে। দেখার কাঁধের ওখানে কিভাবে হোল হবে? সাপে কামড়ানো দাঁতের মতো ওরকম কি? সাপে কামড়ানোর দাগটা হয় খুব কাছাকাছি। এটা হচ্ছে আমি যে কাউকে কামড়াবে, ধরো কেউ কাউকে কামড়াচ্ছে দাঁতেতে, 2টো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা আছে। হ্যাঁ, কাউকে কামড়ালে, হ্যাঁ দূরত্ব আছে। কামড়ালে যেরকম একটা দাগ হয়, স্পট হয়, সেরকম কামড়ানোর দাগ। এবং তার মধ্যে থেকে ওই দুপাশের 2টো স্পোক থেকে রক্ত ঝরছিল এবং গেঞ্জিটা ওখান থেকে রক্তে ভিজে যায় ওই জায়গাটা, ওইখানে হয়। এবার ওরা যখন স্নান করালো তখনও কিন্তু ওই দাগ, ওই কামড়ানোর দাগ ছিল, হালকা রক্ত পড়ছিল। ও এখান থেকে শুয়ে দেয়। তখন ওর বাবা জিজ্ঞাসা করাচ্ছে, ওটা তো সাহস পাচ্ছে না জিজ্ঞাসা করার কিসের দাগ, কিছু ওষুধ দেবো। বাবা সঙ্গে সঙ্গে বলেন চেষ্টি, হ্যাঁ, যে না এগুলো, এই ঘটনাগুলো আমি বাবার একটা শিষ্যর মুখ থেকে, যে ওরা উপস্থিত ছিল, সে বলে যে বাবা এখন খুবই চেঁচিয়ে বলে যে একদমই না, কোনো রকম হাত না, ওরা চলে ওকে শুইয়ে দিয়ে ওকে চলে আসা হয়। ওখান থেকে চলে আসে সবাই। ওরা চলে আসার পর পরবর্তী দিনে ও কিন্তু ওখানেতে ওই কাঁধেতে যেখানে অতগুলো দাগ ছিল, ওরা রক্ত বেরিয়েছে, একটা তুমি বললে বিশ্বাস করবে না, ওর বাবা ওর বাবাও জানে ঘটনাটি, বাবা বলেছে কোনো রকম কোনো দাগ নেই। ওই কামড়ানোর কোনো দাগই নেই, কোনো দাগ নেই। এটা শুনতে অলৌকিক বলো, অবিশ্বাস্য বলো, বানানো বলো, অনেক কিছু মনে হতে পারে, কিন্তু একদম জিনিসটা ঘটনা। আচ্ছা, এটা হয়েছে। তো ওখানে ক্রিয়া হয়। ক্রিয়া হওয়ার পর ওখান থেকে বাবা চলে আসেন। চলে আসার পর ছেলেটি তারপর থেকে পরের শনিবার গুলোতে কোনো রকম কিন্তু আর কোনো কিছু ওই ধরনের ভায়োলেন্ট অবস্থা, মাংস খাওয়া বলো বা কাউকে মারধর করা বলো, কোনো অদ্ভুত রকমের চাউনি বলো, ও চাউনিটাই নর্মাল হয়ে গেছে।
নর্মাল মানসিক কোনো রোগী হলে যেটা হয় সেরকম হয়ে গেছে। ওকে বাবা বলেন যে তুমি এবার ডাক্তার ট্রিটমেন্ট করো, এবার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট ওরও হবে। এইবার আমি পরবর্তীকালে বাবাকে ফোন করলাম, বাবা ওখান থেকে চলে এসছেন। চলে আসার পর আমি বলো এবার কেসটা আমাকে এবার খুলে বলো, ক্ল্যারিফিকেশন করো আমাকে যে এখানে কি হয়েছিল আর ওই দাগটা কি ছিল। আমাকে বাবার একজন শিষ্য দাদা বললেন যে এরকম হয়েছিল, বল। বলেন যে এই যে ক্রিয়া করতে গেলে তোমাকে মানে জানতে হবে যে কে ছিল আর কি ছিল। বলছে তোমাকে কি বলেছিল ভদ্রলোক যে ওরা যেখানে ভাড়া থাকতো যে ঘরের কি কাণ্ড ছিল না কাণ্ড ছিল? না সেরকম বলছে। এইগুলো তো আমার কাছে পরে কনফেস করেছে যেদিন ঘটনা লাস্ট যেদিন এন্ড হয় সেদিন রাত্রে বাবা ওখানে ছিলেন। সেসব রাত্রে বাবা জিজ্ঞাসা করেন যে এরকম কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছু, যে এই ঘরে কেউ এরকম ঘটনা কিছু ঘটেছিল কিনা, কোনো শ্মশানে গিয়েছিল কিনা, কোনো অতৃপ্ত কোনো আত্মা এরকম কিছু, এই সমস্ত জিনিস হয়, মানে কেউ অপঘাত থেকে মারা গিয়েছিল কিনা তোমাদের। তখন ওই ভদ্রলোক ওই ঘটনার কথা বলে। ঘটনাটা এবার তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওই যে প্রথম যে বাড়িতে ওটা ভাড়া থাকতো, যে ঘরটিতে ওই বাচ্চার ছোটবেলায় অবস্থায় ছেলেটি পড়ে গিয়েছিল, ওইখানে একজন ভদ্রলোকের অস্বাভাবিক ভাবে মানে মৃতদেহ পাওয়া গিয়েছিল। মানে যে জায়গাটা থাকতো সেখানেই পাওয়া গেছিল। 35 থেকে 40 বছরের মধ্যে ভদ্রলোকের বয়স হবে। এই মৃতদেহ পাওয়া গেছিল। ওর ভদ্রলোক কেউ মানে ছিলেন না, উনি বিহারি ছিলেন, মানে বিহারে ওনার বাড়ি ছিল। আগে ওখানে উনি থাকতেন, হিন্দি বলতেন, উনি বাংলা জানতেন না, পরিষ্কার হিন্দিতে কথা বলতেন। তো ওই ভদ্রলোক একজন তান্ত্রিক ছিলেন বা তন্ত্রক্রিয়া করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ওই ঘর থেকে যখন ওই মৃতদেহ নিয়ে যাওয়া হয়, ওনার তন্ত্রের অনেক কিছু সামগ্রী, আসন, বিভিন্ন রকমের ওদের সমস্ত কিছু জিনিস, সেগুলি পুলিশ রেস্কিউ করে নিয়ে যায় ওখান থেকে। যেহেতু ওর কেউ কিছু ছিল না, তাই ওর বডি পুলিশের মাধ্যম দিয়েই হয়ে যায়। ও এর তদন্ত কি হলো না হলো, কোথা থেকে কি হলো না, এসব আমরা জানি না, কোন রকম জানি না। অতদিনকার আগেকার ঘটনা সব আমরা জানি না, আমি জিজ্ঞাসাও করিনি কি হয়েছিল না হয়েছিল। ও জানে না, ভদ্রলোকও জানে না। ভদ্রলোকও শুনেছিল যে এরকম পাওয়া গিয়েছিল। এইবার হলো কি, এইবার হয়েছিল যে ওই মানে জিনিসটা হয়েছিল, ওই আত্মাটি ওখানে কিন্তু সে ছিল। এবং ভদ্রলোক যখন ভাড়া যায় ওখানে, ওই বাচ্চা ছেলেটির প্রতি খুবই অ্যাট্রাক্ট হয়ে পড়ে। ওই আত্মাটি হয়ে যাওয়ার পর ওকে পুরোপুরি ভাবে নিজের আয়ত্ত করে ফেলে। এবং আমার বাবা বলেন যে আমার যে ধারণা, ওই বাচ্চা ছেলেটি যখন খেলা করতে করতে হয়তো ওর সঙ্গে দেখা হয়েছিল বা কোনো রকম ভাবে তাড়া করেছিল বা কিছু করেছিল, যার কারণে ও সেই থেকে পড়ে যায়, পড়ে গিয়ে চোট পায়। চোট পাওয়ার পর ওইভাবে মানসিক একটু প্রবলেম তৈরি হয় ওকে, একটা পাগল ওইভাবে ওরকম মানসিক হওয়ার পর ওর আরো সুবিধে হয় ওর উপর আরো জাঁকিয়ে বসতে। ওকে 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 ওকে, বুঝতে পারছি বিষয়টা। জাঁকিয়ে বসতেও আরো সুবিধে হয়। আর এই মানে যার আত্মা ছিল বা প্রেতাত্মা ছিল, সে কি তন্ত্রক্রিয়াও করতো? তন্ত্রক্রিয়া করতো, ওই ঘরের মধ্যে তন্ত্রক্রিয়া করতো। বাট আমি এবং ভাবছি মানে ধরো 4-5 মানে প্রায় 17-18 বছর বা 15-16 বছর ওরকম ভাবে ভর করে থাকতো ওর ওপর। একদম একদম মানে তুমি ভাবতে পারবে না, প্রতিটা শনিবারে এরকম করতো, তারপরে মারধর করতো। বললাম না, একজনকে তো 1 মাস হসপিটালাইজ করে দিয়েছিল ওইভাবে মেরে, ওই হামাল দুধটা দিয়ে। আর একটা কথা জানতে চাই, এইগুলো শনিবার দিনটাই কেন হতো? এইবার এটা ওই হয়েছিল ঘটনাটা, বাবা আমাকে বললেন, আমি যখন জিজ্ঞাসা করেছি, তুমি আমাকে যেমন জিজ্ঞাসা করলে, আমি জিজ্ঞাসা করি শনিবারেও কাঁচা মাংস খেতে করতে চান? বলতো ও শনিবারে এই সমস্ত তন্ত্রের ক্রিয়াগুলো করতো ওর ভদ্রলোক। ওর ঘরের মধ্যে এইসব তন্ত্রক্রিয়া করতো, নিম্ন শ্রেণীর তন্ত্রক্রিয়া করতো। ওই জিনিস শ্মশানে টশানে যেত। ওই নিম্ন শ্রেণীর একদম তন্ত্রক্রিয়াগুলো করতো, যেগুলো লোককে মানে ফাটকা করার জন্য বা ওই তন্ত্রক্রিয়া করে ম্যাজিক দেখিয়ে পয়সা রোজগার করার একটা ধান্দা ছিল। ম্যাজিক বলতে কি, মানে তন্ত্রের কোন রকম কিছু চটকবাজি কিছু একটা জিনিস দেখিয়ে ও দেখাবো, বা এই ধরনের জিনিসগুলোকে সিদ্ধি লাভ করতে গেলে যে ক্রিয়া প্রয়োজন, ওই ধরনের তন্ত্রক্রিয়া করে ওর ধান্দা ছিল হচ্ছে রোজগার করবো আর কি, পয়সা রোজগার করবো, এরকম একটা ধান্দা ছিল, খুব নিম্ন শ্রেণী আর কি। তো এটা কাজ ছিল ওই গ্রামেরই, বর্ধমানের গ্রামের দিকে চলে যেত, গিয়ে ওই সকালে অর্ধেক দিন কাজ করতো, ওই অবস্থায় লাস্টটি পাওয়া গিয়েছিল আর ওই ঘর থেকে। আচ্ছা, তো এইবার হলো কি, এবার আমি বললাম যে ঠিক আছে, আমি তাকে মারলাম। বলছি এইবার দেখ, যখন ওই যে ঘটনাটা হয়েছিল, ওর যে বন্ধু, মানে ওই যে ভদ্রলোকের যে বন্ধু, একজন বললাম না, একজন ফকির টাইপের মানে লোফার টাইপের একজন তান্ত্রিক পেয়ে গিয়েছিল, গিয়ে মরার কুড়ি টুড়ি ঘোরাচ্ছিল ঘরের মধ্যে। ওকে যে বলেছিল না যে তোর বাবা আমি, তখন আমি বুঝতে পারলাম যে বাবা আমি মানে ওর থেকেও বড় মাপের একজন তন্ত্র ক্রিয়া জানে আর, এটা বোঝাতে চেয়েছি। আচ্ছা আচ্ছা।
তারপর ঠিক আছে। তারপরে যেটা হলো যে ওই সমস্ত ক্রিয়াগুলো করার পর আমি বললাম যে তোমাকে প্রথমবার অসফল হলে, বলছে ও যে অসফল হওয়ার কারণ হচ্ছে আমি যে ক্রিয়া করেছিলাম সেই ক্রিয়াতে ও বশ মানাচ্ছিল না, মানে ওর তার থেকে ওকে একটুখানি করা ছিল, মানে এর মাঝখানে আরো বেশি পরিমাণ ওকে চার্জ করার দরকার ছিল, কারণ এর মাঝখানে ও যে করিয়ে নিয়েছে বলছে না একে দিয়ে আমার কাজ হবে, একে দিয়ে আমি কাজ করাবো, তো শনিবার ওই কাঁচা মাংস বল ওকে দিয়ে ওই সমস্ত ক্রিয়াগুলো করা তো করিয়েও কিছু নিজস্ব ক্ষমতা ও তৈরি করেছিল। মানে মৃত্যুর পর নিজের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটাকে বাড়িয়ে ফেলেছিল। হ্যাঁ, বাড়িয়ে ফেলেছিল ওকে দিয়ে ওই ছেলেটিকে দিয়ে। আচ্ছা, আচ্ছা, পাগল ছেলেটিকে দিয়ে। তো আমি বললাম তারপরে তুমি নেক্সট বার তাহলে সফল হলে কি করে? বললো এটা তন্ত্রের খুবই গুপ্ত জিনিস, তো আমি হিন্স দিতে পারি। এই হিন্সটা হচ্ছে যে আমি মায়ের সহচরী ডাকিনী যোগিনী শরণাপন্ন হই। আমাদের সবুজখালী মায়ের মূর্তির সঙ্গেও ডাকিনী যোগিনী রয়েছেন, এবং আমি তোমাকে মাঝখানে ইন্টারাপ্ট করি বলছি যে আমরা ওনাদেরকে খুবই রেসপেক্ট করি, আমরা ওনাদেরকে, আমি বলছি নিজেও খুবই রেসপেক্ট করি, খুব ভক্তি শ্রদ্ধা করি, ওনাদেরকে খুব ভালোবাসি। সত্যি কথা বলতে মানে আমাদের কোনো রকম কোনো কিছু প্রবলেম হলে আমরা ভয় নেই এবং জানাই ওদেরকে কোনো কিছু, মাকে জানানোর থেকে ডাকিনী যোগিনীদের জানাই। এটা হ্যাঁ একদম আমি নিজেও জানাই, এবং আমি অনেক সময় অনেক ক্ষেত্রেও দেখেছি, আমার কাজ থাকতে শরীরও দেখেছি, নিজে জানাই কোনো খারাপ কোনো কিছু জিনিস না, আমার কোনো একটু প্রয়োজন কিছু বা কোনো আপসেট কিছু এরকম জানাই ডাকিনী যোগিনী। এটা আমরা খুব মানে ওনাদেরকে আমরা ওই ডাকিনী যোগিনী মানে বিরাট একটা বিশাল ভয়ের ব্যাপার বা মেরে দেবে মানে মারবে, এই কনসেপ্টটা কিন্তু আমাদের মনের মধ্যে ওনাদের সম্বন্ধে নেই। আর সত্যি কথা বলছি তোমাকে একদম, মানে বেসিক কথা যেটা হচ্ছে তোমরা ডাকিনী যোগিনীকে ভয় পাও না, সাধারণ মানুষ যেটা পান, এন্ড ওনাদেরকে খুব ভালোবাসার চোখে রাখো। হ্যাঁ ওইটাই, ছোট থেকে আমরা ওই মানে যে ওই ধরনের কিছু ভয় পাবো বা এটা আমাদের হয়নি, গ্রো করেনি আমাদের মধ্যে, কেন জানি না। সেই কনসেপ্টটা পড়ি যখন বা ওনারা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সবই জানি, কিন্তু তারপরেও আমরা ওনাদেরকে সেই ভয়ঙ্কর ভাবতে পারি না। তো বাবা আমাকে বললেন যে তখন আমি ডাকিনী যোগিনী শরণাপন্ন হই, ডাকিনী যোগিনী শরণাপন্ন হয়ে আমাদের যে সমস্ত ওনাদেরকে ক্রিয়া করতে হয় সেই সমস্ত ক্রিয়া করে ওনাদের ক্ষমতা বলে আমি ওখানে পৌঁছই। এবং বাবা আমাকে একটা ডিটেল বললেন না, যে তারপরে উনি আমাকে একটা কথা বললেন যে যখন কোনো দুরাচারী কোনো আত্মা কাউকে ক্ষতি করে, অ্যাকচুয়ালি ছেলেটাকে ক্ষতি করছে, তার কেরিয়ারটা শেষ করে দিল, তার জীবন শেষ হয়ে গেল, ছোটবেলাটা শেষ পুরোপুরি ভাবে, সে তো একটা তার প্রতি ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত। তখন বলছেন যদি কোনো দুরাচারী কোনো আত্মা কাউকে যদি এরকম ক্ষতি করতে চায়, ডাকিনী যোগিনী যদি মনে করে, তার রক্ত চুষেও খেয়ে নিতে পারে, খেয়ে নিয়ে তাকে শেষ করে দিতে পারে, মানে এরকম ভয়ঙ্কর বাবা আমাকে বোঝাতে চাইলেন। এবার তখন আমি বুঝলাম যে ওই যে গলায় যে দাগ, ওটা কিন্তু ছেলেটির কোনো রকম ক্ষতি হলো না, হলো কিন্তু ওই যে আত্মাটিকে ওইভাবে নষ্ট করলো স্বয়ং ডাকিনী যোগিনী। ওকে ওকে, মানে যেটা বলে দুটো দাগ, মানে দাঁতের দাগ একদম। মানে আমি ইভেন কিছুদিন আগে একটা পডকাস্ট করেছিলাম, সেখানে আমি জানতে পারি যে ডাকিনী রক্তে সন্তুষ্ট, ঠিক আছে, ইটস নট নেসেসারি যে কোনো জীবিত মানুষই হতে হবে, মানে প্রেতাত্মার রক্ত ওনারা ভক্ষণ করে থাকেন। একদম, এই যে ঘটনাটা হলো যে ওই ধরনের জিনিস ওইভাবে শাস্তি দিলেন ওনারা, শাস্তি দেওয়ার পর সে এবার ক্রিয়া সম্পূর্ণ হয়, আমার কাছে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। যার কিন্তু কোনো ছেলেটা চলে বলে না আর কোনো রকম কিছু এই ধরনের প্রবলেম হবে না। তো ছেলেটার ট্রিটমেন্ট এখনো পর্যন্ত স্টিল নাও চলছে, ছেলেটি ওষুধ খাচ্ছে ডাক্তারে। তবে লাস্ট 2 বছর ওই ঘটনার পর থেকে, ক্রিয়া হওয়ার পর থেকে ছেলেটি কিন্তু অনেকটাই এমনকি বাবার সঙ্গে সে ফোনে কথা বলে এখন। আচ্ছা আচ্ছা, নাইস। আর ফোনে কথা বলে ওর বাবা যদি না ওর কিচ্ছু নেই, ওই ধরনের মানে যে ভয়ের যে ঘটনাগুলো এইসব ঘটতো ওইটার কিচ্ছু নেই। এখন যেটা হয়েছে একটা মানসিক একটু বিকারগ্রস্ত একটা ছেলে, যেটা সেই রকম রূপ, চোখ মুখ একদম অন্যরকম, নর্মাল একদম শান্ত ছেলে, একটু ভাব খেয়ালি করতে থাকে, হ্যাঁ নিজের মনে থাকে, ছবি আঁকে, নিজের মনে থাকে, সবাইকে দেখে হাসে, হ্যাঁ এটা নর্মাল যাকে বলে, বাইরেও বেরোয়, ঘুরতেও বেরোয়, খেতেও যায়, হ্যাঁ সবই করে নর্মাল কিছু, কিন্তু অ্যাবনর্মাল যেটাকে বলে ট্রিটমেন্টের মধ্যে রয়েছে। বাবার সঙ্গে কথাও বলে, এমনকি ওর বাবা মা ওকে যদি কোনো কিছু বকলো, ধরো কিছু বদমাইশি করেছে, তখন ও ফোন করে, মানে দাদুকে ফোন করছি বলে বাবাকে ফোন লাগায়, ফোন করে বাবার সঙ্গে কথা বলে আর কি। শোনো না, তুমি যখন বললে যখন ফার্স্ট বার ওর মাথাটা ফেটে গেছিল, ফেটে যাওয়ার পর ও যখন বাড়ি এলো কিছু আঁকাআঁকি করতো, ঠিক আছে,
সেই আঁকাআঁকির মধ্যে তুমি বলেছিলে যে ছক টাইপের ছিল, ঠিক আছে? ছক টাইপের ছিল। এবারে ওটাই বাবার ডাউট হলো, আমাকে বললো যে ছকটা হচ্ছে ওই ওই যে লোকটি যে তন্ত্রক্রিয়া করতো, যে আত্মা ওকে আকর্ষিত করেছিল বা ওর উপরে যে শুরু হলো ভর করা, ওই যে ওকে দিয়ে কাজ করানোর যে চেষ্টা শুরু হলো, ওইটা কিন্তু ওই তন্ত্রেরই কোনো কিছু ছক হতে পারে। ওকে 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 ওকে, নাও আই গেট ইট। তো ভয়ঙ্কর ব্যাপার। ভয়ঙ্কর, মানে একটা ছেলের পুরোপুরি জীবন এইভাবে শেষ। মানে এখন যদিও অনেকটা কিন্তু পড়াশোনাটা জিনিসটা ভালো করে হলো না। এখন যদিও পড়াশোনা করছে, শুরু করেছে, ঠিকঠাক ভাবে করছে। ওদের যে সমস্ত পড়াশোনার পদ্ধতি হয় সেই পদ্ধতিতে ট্রেনার রেখেছে, রেখে পড়াশোনা চলছে। এখন আশা করা যায়, মায়ের কৃপায় আশা করা যায় যে ছেলেটি আরো কিছু বছরের মধ্যে হয়তো নর্মাল জীবনে যদি ফিরে আসে মায়ের কাছে, এটা আমাদের সকলের প্রার্থনা থাকবে। আর প্রত্যেকেই বলবো আর কি ওনার ছেলেটির জন্য প্রার্থনা করতে চাই, ছেলেটি ভালো থাকে। ডেফিনেটলি। একটা জিনিস একটু জানতে চাই এই ঘটনার বাইরে গিয়ে, তুমিও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করো, ঠিক আছে? একদম। আমিও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি, পড়াশোনা করি। এই জায়গা থেকে আমি একটা জিনিস একটু জানতে চাই, ওই যে বাড়িটাতে যাওয়া, তারপর সিঁড়ি থেকে পড়ে যাওয়া, ওই প্রেতাত্মার ভর হওয়া, তোমার কি নিজের পার্সোনালি মনে হয় যে এটা বার্থ চার্টের কোনো পার্টিকুলার কম্বিনেশনের কারণে এই জিনিসটা হয়েছে? কেন না, হ্যাঁ, তার জন্যই তো ওকে আকর্ষিত করতে, ওকেই কেন করলো, ওকেই কেন হলো, ওই বাড়িতেই বা ওরা গিয়ে উঠলো কেন, আর উঠলে কেন, সেটাই হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। ও কেন উঠলো এই বিষয়টাতে? কারণ হচ্ছে ওই কিছু মানুষের জিনিস তো আসলে ওই জিনিসটা তোর বাবার সঙ্গে হতে পারতো, ওর বাবার প্রতি আকর্ষিত হতে পারতো, বা ওর মাকেও তো আকর্ষণ করতে পারতো। পার্টিকুলারলি ওকেই কেন করলো? এক্স্যাক্টলি। চার্টের কম্বিনেশন ছিল কিছু, যার কারণে ওকে সহজে অ্যাট্রাক্ট করতে পেরেছে। এরকম কিছু মানুষজন আছে যাদের ছকে পার্টিকুলার কিছু কানেকশন থাকে, যে কারণে এই ধরনের অতিপ্রাকৃত জিনিস, সবাই ভূত দেবতা, ভূত ঠাকুর দেবতা বলো বা অলৌকিক জিনিস বলো, এই সমস্ত কিছু ফিল করতে পারে না। কিছু শ্রেণীর মানুষ আছে, তারা কি তা বলে পাগল? তা নয়। কিছু শ্রেণীর মানুষ আছে দেখবি খুব অল্পেতেই, খুব তাদের এই বিষয়ে তাদের সেন্স খুব ভীষণ ভাবে থাকে। তারা অল্পেতেই কোনো কিছু গন্ধ পেয়ে যেতে পারে, তারা অল্পেতেই কোনো কিছু দেখতে পারে, অনেক কিছু পূর্বাভাস আগে থেকে পেতে শুরু করে। হ্যাঁ, এই ধরনের কিছু কম্বিনেশন থাকে চার্টের মধ্যে। ছেলেটির চার্ট আমি দেখিনি, সত্যি কথা বলতে আমি ছেলেটির চার্ট আমি দেখিনি। আর এই যে ঘটনাটা হচ্ছিল, এর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল কোনো যে জায়গায় যাওয়া হবে, এই মানে ঘটনা মানে দেখবো, এই পজিশনটাও ছিল না। একদম যা করতে হবে একদম ধরতকটা মারতে। তুমি তো মানে ফলটা তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এখানে প্রেডিক্ট করে তো লাভ নেই কোন। যে রোগের যেরকম ওষুধ, মানে আমি একটা জিনিস সেটা বুঝতে পারলাম, সেটা হচ্ছে মানে আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখলাম, যেহেতু তুমিও অ্যাস্ট্রোলজি, আমি তাই জন্য কথাটা বলছি। তৃতীয়তে মানে লগ্ন থেকে তৃতীয় ঘরে যদি কেতু থাকে, ঠিক আছে, এবং অষ্টম ঘর যদি খুব ভারী থাকে, ধরো মঙ্গল রইল অষ্টম ঘরে, বা ইভেন শুক্রও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের যে কম্বিনেশনের কথা বলছিলে না, যে ভূত প্রেতের যে ব্যাপারটা, কারণ অনেকের সাথে তো যোগাযোগ হয়েছে, বা তারা অনেকের সাথে এইসব নিয়ে আলোচনা হয়েছে, কিছু রেমেডিস দেওয়া হয়েছে তাদেরকে। আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা একটু কমন দেখেছি, যে হয় তৃতীয় ঘরে কেতুর একটা কানেকশন থাকে, নয়তো অষ্টম ঘর যে জায়গাটা রয়েছে একটা নক্ষত্র কানেকশন থাকে, মৃগশিরা নক্ষত্রের একটা যদি কানেকশন এই অষ্টম ঘরের সঙ্গে থাকে, তাহলে কিন্তু এই ঘটনা কিন্তু তার মধ্যে খুব স্ট্রংলি কানেক্টেড। মৃগশিরা আই থিঙ্ক মঙ্গলের নক্ষত্র। এবার হ্যাঁ, ডেফিনেটলি থাকতে পারে, মানে ওটা তুমি জন্ম নক্ষত্রের কথা বলছো। আর আরেকটা জিনিস আমি যেটা জানতে চাই, অ্যাস্ট্রোলজিক্যালি জানতে চাইছি, সেটা হচ্ছে তোমার কি নিজের মনে হয় এই যে ভারী রাশি রয়েছে, হালকা রাশি রয়েছে, এটা আদৌ ম্যাটার করে? এত কনসেপ্ট ইউটিউবে চলে বা অনেক সোশ্যাল মিডিয়াতে চলে, খুব পপুলার, ভারী রাশি হালকা রাশি, এটা কি আদৌ হয়? তোমার কি মনে হয়? দেখো, রাশি ভারী হালকা এটার কম্বিনেশন বলা থেকে আমি একটু বিশেষ করে কম্বিনেশন গুলোতে রাশির ওপর শুধুমাত্র যে ভর করে যে এই রাশির জন্য এই যে ভূত বিশ্বাস করছে বা ভূত, এই যে বলে তুলা রাশি, কন্যা রাশি হালকা রাশি, ঠিক আছে, কিন্তু আমি এক্সপেরিয়েন্সে পেয়েছি বৃষ রাশি এবং সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে, তারাও কিন্তু এরকম প্যারানরমাল জিনিসপত্র ফেস করেছেন, খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, একদম না। এটাই আমিও বিশ্বাস করি কানেকশন গুলোর জন্য, যে কানেকশন গুলো কি রয়েছে, কম্বিনেশন, একদম কম্বিনেশন গুলোই মেন ভ্যারি করে। বুঝতে পারছি। এই ঘটনা যেটা একটা ফ্যাক্ট ঘটলো সেটা বললাম পুরোপুরি। লাস্টে আমার খুব আফসোস যে এই লাস্ট জবনিকা পটনের ওই স্পোক বা রক্ত ভরা ওই জিনিসটা আমি দেখতে পারিনি। ওটা আমার এখনো আফসোস যে ওটা আমি দেখতে পারিনি, কিন্তু আমাকে চলে যেতে হয়েছিল ঘটনাটা ওখানে, এই ভুবনেশ্বরে চলে যেতে হয়েছিল, যার কারণে এটা আমি দেখতে পারিনি শেষটা। তো এখন ওই পরিস্থিতির মধ্যে এখন ঠিকঠাক
যাই হোক, তোমার সাথে এই ঘটনাটা নিয়ে আলোচনা যখন করলাম বা পুরো ঘটনাটা যখন জানলাম, সেটা খুবই ভালো লাগলো এবং খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। একদম একদম দেখা হচ্ছে। আর যেটা নিয়ে কথা হবে সেটা খুবই মানে কি বলবো, একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আর যদি কলেজ লাইফের মতন করে আমি বলতে চাই, খুবই সলিড একটা জিনিস নিয়ে একদম আলোচনা ভীষণ হবে। solid। একদম এক্স্যাক্টলি। চলো, কথা হচ্ছে। একদম একদম ভালো থাকি। এটাই ছিল কিউরিও ফাইটার আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন আপনার ঘটনা জানাবার জন্য। তাহলে চলুন, দেখা হচ্ছে এই সপ্তাহে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি হরর পডকাস্ট শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।